আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আশা করি আমরা প্রত্যেকে ভালো আছি এবং সুস্থ আছি। বাংলা সহপাঠের নাটকের সিরাজউদ্দৌলা নাটকের খুব গুরুত্বপূর্ণ আরো একটা ক্লাসে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক 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 শুভেচ্ছা। আজকের এই ক্লাসে আমরা সিরাজউদ্দৌলা নাটক থেকে যত ধরনের এমসিকিউ আসতে পারে, যে টাইপসের এমসিকিউ আসতে পারে, তোমরা যারা যারা সামনে এইচএসসি পরীক্ষা দিবা বা অ্যাডমিশনের পরীক্ষা দিবা, যেই সময় পরীক্ষা দাও না কেন, ডাজেন্ট ম্যাটার, এই সিরাজউদ্দৌলা নাটক থেকে আমার প্রতি বছর এইচএসসিতে অনেকগুলো কোশ্চেন এসে থাকে। সো আজকের ক্লাসে ভাই তোমাদেরকে এই সিরাজউদ্দৌলা নাটক থেকে বিগত সালে আসা গুরুত্বপূর্ণ এইচএসসি বোর্ড কোশ্চেন, টেস্ট পেপার কোশ্চেন এবং ভার্সিটি অ্যাডমিশনের কঠিন কোশ্চেনগুলো আমরা সলভ করবো। আমি আবার বলছি, গতকালকের ক্লাসে আমি তোমাদেরকে সিরাজউদ্দৌলা নাটকের যত বেসিক ইনফরমেশন আছে আমি তোমাদেরকে পড়াইছি, কাহিনীগুলো পড়াইছি। এরপরে তোমার টপ 99 এমসিকিউ, সরি টপ 99 মিশন দিছিলাম। এরপরে তোমার আরো অনেকগুলো মিশন, 2 প্রকারের মিশন দিছিলাম। সো আজকে আশা করি যে গত ক্লাসে তোমরা এই মিশনগুলো কমপ্লিট করছো। আজকে আমরা এমসিকিউ সলভ করব। যে যতগুলো এমসিকিউ পারবা তার বুঝতে পেতে তার সিরাজউদ্দৌলা নাটকের প্রিপারেশনটা তত স্ট্রং আছে। কেমন? আমি আবার বলছি, সিরাজউদ্দৌলা নাটক থেকে এমসিকিউ অনেক কঠিন লেভেলের আসতে পারে, কারণ এখানে এত পরিমাণে ক্যারেক্টার, কঠিন লেভেলের আসতে পারে। আমি একটু শুরুতে চেক করে নেব সাউন্ড দিয়ে সবকিছু 100 ক্লিয়ার আছে কিনা এবং আমাকে একটু ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা, আমি একটু শুরুতে চেক করে নিচ্ছি। এবং তোমরা যারা যারা যেখান থেকে যুক্ত হয়েছে না কেন, একটু সবগুলো জায়গাতে একটু শেয়ার করে দাও। আমি একটু প্রথমে চেক করব সাউন্ডতে সবকিছু ক্লিয়ার আছে কিনা। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি মোটামুটি আশা করি 100 সবকিছু ঠিক আছে। আচ্ছা, আমি একটু যে কাজটা একটু করবো, ভাইকে একটু জানাও তোমরা সবাই কেমন আছো। আমি জাস্ট আমাদের প্রত্যেকটা গ্রুপে একটু জাস্ট শেয়ার করে দিচ্ছি। ওকে, আমরা ইনশাল্লাহ সবাই মিলে আজকের এই ক্লাসে আমরা সবাই মিলে করবো। সো ভাই জাস্ট একটু সবগুলো জায়গাতে শেয়ার করে দিচ্ছি এবং তোমরাও তোমাদের বাকি যত ফ্রেন্ড আছে, যতগুলো গ্রুপ আছে, সবগুলো জায়গাতে একটু শেয়ার করে দাও। ভাই জাস্ট একটা মিনিট সময় নিয়ে শেয়ার করে দিচ্ছি। বলো সবার কি অবস্থা, সবাই কেমন আছো? লক্ষ্মী ছেলে মেয়েরা তোমাদের কি অবস্থা, কেমন আছো সবাই? এবং গতকালকের ক্লাসটা কি কারা কারা করছিল ভাইকে বলো তো? গতকালকের ক্লাসটা কাহারা কাহারা করিয়াছ? আশা করি গতকালকের ক্লাসটা যারা যারা করছো, আজকের এমসিকিউ মিশন মোটামুটি এমসিকিউ মিশনটা কমপ্লিট করে তোমার কাছে একটা রিল্যাক্স মনে হবে। কেমন আসো? আমি জাস্ট একটু সবগুলো জায়গাতে শেয়ার করে দিচ্ছি। ওকে ভাই, জাস্ট একটু আমাদের প্রত্যেকটা জায়গাতে একটু কষ্ট করে শেয়ার করে দিচ্ছি। কেমন লক্ষ্মী ছেলে মেয়েরা? আমি একটু কষ্ট করে আমাদের প্রত্যেকটা জায়গাতে শেয়ার করে দিচ্ছি। বলো তোমাদের কি অবস্থা, সবাই কেমন আছো দেখি, ভাইকে জানাও তো, বলো। আমি জাস্ট একটু শেয়ার করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ ভাই, হোয়াটসঅ্যাপ শেয়ারটা। আচ্ছা, তোমরাও যেহেতু আমি যেহেতু একটু এই সময়টা শেয়ার করতেছি, তোমরা একটু যে কাজটা একটু করো, একটু কষ্ট করে সবগুলো জায়গাতে একটু সবাই একযোগে আমরা শেয়ার করে দিই। সবাইকে নিয়ে ভাই ক্লাসটি স্টার্ট করবো। এরপরে আর আমাদের কোনো কথা বলার সময় থাকিবে না। কেমন? একটা আমরা এমসিকিউতে ঢুকে যাবো। ওকে 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 ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আমি দেখতে পাচ্ছি মোটামুটি আমরা অনেকেই যুক্ত হয়ে গেছি। জাস্ট আমি একটু সময় নিচ্ছি, একটু সময় নিয়ে ভাই প্রত্যেকটা জায়গাতে শেয়ার করে দিচ্ছি। লক্ষ্মী ছেলে মেয়েরা ভাইকে প্রত্যেকে আমরা একটু সবাই সবগুলো জায়গাতে শেয়ার করে ভাইকে ডান বলি তো। সবাই চলে আসছে আমরা, লক্ষ্মী ছেলে মেয়েরা সবাই আমরা চলে আসছি, সবাই আমরা চলে এসেছি। লক্ষ্মী ছেলেমেয়েরা ভাইকে বলো আমরা সবাই চলে আসলে আমরা একসাথে শুরু করি। আমরা সবাই চলে আসলে আমরা তাহলে একসাথে শুরু করি সবাই। ওকে 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 আমি দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওকে 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 আলহামদুলিল্লাহ। ওকে 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 ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া চলে আসছে। ওকে ওকে আসো, মোটামুটি আমরা সবাই চলে আসতে। আসো তাহলে আমরা বিসমিল্লাহ বলে শুরু করি। আমরা ইনশাআল্লাহ আর কথা না বাড়াই। ওকে আসো, মোটামুটি আজকে স্টুডেন্ট তো কম কেন, সবাইকে নিয়ে আসে, আমরা একটু বাকিদেরকে নিয়ে আসি। লক্ষ্মী ছেলেমেয়েরা আমরা একটু সবাইকে ইনশাআল্লাহ সবাইকে নিয়ে ক্লাসটি স্টার্ট করব। আমরা সবাই মিলে ক্লাসটি স্টার্ট করতে চাই। তাহলে দেখো তো, এই সিরাজউদ্দৌলা আমি আগে তোমাদেরকে দেখাই এই ক্লাসে ভাই তোমাদের জন্য কি কি রাখছে, জাস্ট এটা একটু আগে তোমাদেরকে দেখাই। দেখো এই সিরাজউদ্দৌলা নাটক থেকে আমি এমসিকিউ কয়টা রাখছি প্রত্যেকে বলো তো, গেস করতে পারবো কয়টা রাখছি? এই সিরাজউদ্দৌলা নাটক থেকে ভাই তোমাদের জন্য এমসিকিউ রাখছে 78টা এমসিকিউ। দ্যাট মিন্স আজকে আমরা এই সিরাজউদ্দৌলা নাটকের কয়টা এমসিকিউ সলভ করবো বলো তো? এই সিরাজউদ্দৌলা নাটকের আমরা 58টা এমসিকিউ প্রত্যেকে মিলে সলভ করব। সো আমরা সবাই মোটামুটি রেডি হলে ভাই স্টার্ট করি। সবাই আমরা মোটামুটি রেডি? লক্ষ্মী ছেলেমেয়েরা ভাইকে বলো তো, সবাই মিলে যদি আমরা রেডি থাকি তাহলে আমরা স্টার্ট করব। সবাই যদি আমরা একসাথে রেডি থাকি তাহলে ভাই স্টার্ট করব। ওকে 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 আমি দেখতে পাচ্ছি আবির হোসেন যুক্ত হইছো,
হাসমুল ইসলাম, ফাতিন আহমেদ, তাসমিয়া ইসলাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যারা যারা, আমি আবার বলছি, আজকের এই ফুল ফাইলটা, এই যে যতগুলো এমসিকিউ আছে, 78টা এমসিকিউ, টপ নচ করা যতগুলো এমসিকিউ আছে, প্রত্যেকটা এমসিকিউ আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো টোটাল পিডিএফটা। জাস্ট একটু আমরা যে কাজটা একটু করবো, সবাই মিলে সবগুলো জায়গাতে একটু আমরা শেয়ার করে দিই। জাস্ট সবাই মিলে সবগুলো নিজেদের টাইম লাইনে রেখে দাও, কারণ দুদিন পরে যখন তুমি সিরাজউদ্দৌলা নাটকটা পড়তে যাবা, এমসিকিউ যখন খুঁজবা, তখন মানে বইয়ের মধ্যে এমসিকিউ আছে আমি সম্ভবত যতটুকু জানি 2 থেকে 250 300। এত এমসিকিউ পড়া পসিবল না, আসলে এত এমসিকিউ পড়া কি পসিবল না। সো এই জায়গা থেকে আমি তোমাদের জন্য যেগুলো রাখছি, অ্যাটলিস্ট এই এমসিকিউ গুলো যদি কেউ মানে বিশ্লেষণ করে পড়তে পারে, তার জন্য মোর দেন এনাফ। ওকে 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 হানিয়া, আমি সবার আগে আসছি। ওকে ওকে, পিডিএফ দিবেন? জি পিডিএফ দিব ভাই, গতকালকের পিডিএফ কিন্তু দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ গ্রুপে। যারা যারা পিডিএফ পাও নাই, ক্যাপশনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে যুক্ত হয়ে যাও। তাহলে চলো আমরা তাহলে বিসমিল্লাহ বলে শুরু করি। সবাই আমরা রেডি? সবাই আমরা রেডি? সবাই রেডি, স্টেডি এন্ড গো। সবাই আমরা রেডি কিনা ভাইকে বলো? সবাই রেডি, টেডি এন্ড গো। ওকে ভাই, আসো। এর আগে জাস্ট আমি ছোট্ট একটা আপডেট দিয়ে রাখি, আমাদের এইচএসইবিএ যে এক্সাম ব্যাচটা, আলহামদুলিল্লাহ তোমরা আজকে অনেকে যুক্ত হয়ে গেছো, মোটামুটি অনেক যুক্ত হয়ে গেছে। যাদেরকে এখন পর্যন্ত আমি গ্রুপে অ্যাড করতে পারিনি, সেজন্য আন্তরিক দুঃখিত। ও তোমাদের জন্য হচ্ছে এই জিনিসটা ভাইকে দেখছো অলরেডি, এই যে দেখো তোমাদের জন্য এটা বানাইছি, এই ওয়েমারটা আমি জাস্ট একটু দেখাচ্ছি। এই ওয়েমারে তোমরা এক্সাম দিবা। সো এই ওয়েমার নিয়ে আমি পরে বলবো, এখন আগে ক্লাসটা শুরু করি। মোটামুটি ক্লাস 20-25টা এমসিকিউ গেলে আমরা একটু 2 মিনিট রেস্ট করবো, তখন বলবো, ঠিক আছে? এখন এগুলো না বলে আসো। ওকে 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 ওকে, আসো। দেখো আমরা মোটামুটি অনেকে আসছে, আসো। এখন আর কথা না বলে চলো আমরা তাহলে বিসমিল্লাহ বলে এমসিকিউ স্টার্ট করি। আসো আমরা তাহলে বিসমিল্লাহ বলে এমসিকিউ স্টার্ট করি, এবং আমরা কে কার কতটা এমসিকিউ হয়েছে এটা ভাইকে জানাইও। আসো এখন আমরা বিদ্যুতের গতিতে আনসার করি, কে কার আগে আনসার করতে পারি। সবাই আমরা সবাই মিলে আনসার করি, কে কার আগে আনসার করতে পারি, কে কার আগে। শিয়ার ডান, থ্যাংক ইউ। ওকে ভাই, আসো তাহলে নাম্বার 1 এমসিকিউ আনসার করো। মৃত্যুকালে সিরাজের মুষ্টিবদ্ধ হাত কিসের প্রতীক? এই যে ভাই বলছিলাম, তোমার সিরাজউদ্দৌলা একদম যখন তাকে তোমার মাথার মধ্যে লাঠি দিয়ে আঘাত করা হয়েছে, তখন সে কি মাটিতে পড়ে গেছে, তাকে যখন ছুরি দিয়ে এভাবে আঘাত করা হইতেছে, তখন তার হাতটা মুষ্টিবদ্ধ ছিল। তাহলে বলো তো, এই মুষ্টিবদ্ধ হাতটা কিসের প্রতীক? এটা কি প্রতিরোধের প্রতীক? এটা কি স্বদেশ প্রেমের প্রতীক? এটা অন্তিম প্রচেষ্টার প্রতীক, নাকি আন্দোলনের প্রতীক? ভাইকে বলো তো, এটা একটা আমরা প্রত্যেক আনসার করি। দেখো এটা আমার কি হবে? অন্তিম প্রচেষ্টার প্রতীক। এখন ভাই অন্তিম প্রচেষ্টাটা কেন? দেখো তুমি অপশন কাটার চেষ্টা করো। নাম্বার 1 প্রতিরোধ, সে কি তাদের সাথে কি মারামারি করার চেষ্টা করছে? এরকম কিছু না, এরকম কিছু করেনি। স্বদেশ প্রেম না, এখানে তো তোমার মানে হাত মুষ্টিবদ্ধ রাখার সাথে তো স্বদেশ প্রেমের সম্পর্ক নাই। তাহলে এটার সাথে সম্পর্ক হয়েছে আন্দোলনের। এখানে আন্দোলন আসছে কোত্থেকে? তাহলে আমি অন্তিম প্রচেষ্টা কেন হবে? কারণ আমরা যখন প্রত্যেকটা মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার আগে সে কি নিজে বিলে দেশে যে আমারে মারি ফেলেন, নিজে কি বিলে দেশে না, একটু হলো বাঁচার চেষ্টা করি। সো সেই মুষ্টিবদ্ধ হাতটাকে একটু শক্ত হতে চাইছে। সো এই জন্য এটা কিসের প্রতীক বলতো? অন্তিম প্রচেষ্টার প্রতীক। এটা কিসের প্রতীক বলতো? অন্তিম প্রচেষ্টা হবে। নাম্বার 2 সিরাজউদ্দৌলা নাটকে দি ব্রেভেস্ট সোলজার আখ্যা দেওয়া হয়েছে কাকে? তোমাদেরকে আমি কালকে পড়াইছিলাম, কার কার মনে আছে? দা ব্রেভেস্ট সোলজার আখ্যা দেওয়া হয়েছে কাকে বলতো? কার কার মনে আছে? দা ব্রেভেস্ট সোলজার আমরা জানি না বলতো, কে হবে বলতো? মীর মর্দান। ভাইকে আনসার করে ইয়াস। তাহলে দা ব্রেভেস্ট সোলজার আখ্যা দেওয়া হয়েছে কাকে? দা ব্রেভেস্ট সোলজার আখ্যা দেওয়া হয়েছে মীর মর্দানকে। কাকে বলতো? মীর মর্দানকে। আমাকে বলতো কে কি আনসারটা করতে পারবা? নবাবের সিরাজউদ্দৌলা নবাব সিরাজের অন্যতম বিশ্বস্ত সেনাপতি কিটা? ভাইকে বলতো অন্যতম বিশ্বস্ত সেনাপতির নামটা ভাইকে বলতো। কারা কারা বলতে পারবা? আমি দেখতে চাই কারা কারা আমরা বলতে পারবো। যারা যারা গতকালকে ক্লাসটা করছে আমরা প্রত্যেকে বলতে পারবো। ভাইকে বলতো, ভাইকে বলতো, লক্ষ্মী ছেলে মেয়েরা প্রত্যেকে আনসার করতে বলো। সিরাজউদ্দৌলা নাটকে দি ব্রেভেস্ট সোলজার আখ্যা দিয়েছে কাকে? সরি, এটা তো আমরা জানি কি মীর মর্দানকে। আমাকে আনসার করা হচ্ছে তোমার নবাব সিরাজের অন্যতম বিশ্বস্ত সেনাপতি। আমরা যারা যারা লাইভে আছি প্রত্যেকে আমরা আনসার করব, সবাই মিলে আমরা আনসার করব, সবাই মিলে ইনশাআল্লাহ আজকে ক্লাসটা 100 করবো। ঠিক আছে লক্ষ্মী ছেলে মেয়েরা বলো। ওকে ওকে ওকে, আসো। এখন দেখো আমরা অনেকে মীর মর্দান আনসার করছি, অনেকে মোহনলাল আনসার করছে। মাথায় রাখবা, যখন আসবে অন্যতম বিশ্বস্ত সেনাপতি তখন আনসার করব কি? তখন আনসার করবো যে মোহনলাল। কি আনসার করবো বলো তো? তখন আনসার করবো মোহনলাল। আর যদি বলে সর্বাধিক বিশ্বস্ত সেনাপতি, কি বলছি বলো তো? যদি বলে সর্বাধিক বিশ্বস্ত সেনাপতি, তখন কি আনসার করব? সর্বাধিক বিশ্বস্ত সেনাপতি বললে তখন আনসার করবো হচ্ছে মীর মর্দান। তখন আনসার করবো কি বলো তো? তখন আনসার করবো হচ্ছে আমার মীর মর্দান। বিষয়টা কি বুঝতে পারছি আমরা?
আসো এরপরে এই জায়গাতে আমাকে বলো তো সাফরে, এই সাফরে কোন দেশের সৈনিক, কে কে বলতে পারবা? এই জিনিসগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসে। সাফরে কোন দেশের সৈনিক? সাফরে হচ্ছে তোমার কি ফরাসি, ফরাসি সৈনিক। সাফরেকে কি সৈনিক বলা হয় বলো তো? ফরাসি সৈনিক বলা হয় বা বিদেশ থেকে আগত সৈনিক বলা হয়। এর বদ্রি আলী খা, আমাকে বলো তো একই নবাবের পক্ষের নাকি নবাবের বিপক্ষে, কে কে বলতে পারবা? বদ্রি আলী খা ও কি নবাবের পক্ষে নাকি নবাবের বিপক্ষে, ভাইকে বলো তো, প্রত্যেকে আনসার করো। বদ্রি আলী খা ও কি নবাবের পক্ষে নাকি নবাবের বিপক্ষের? আমরা অনেকেই জানি না। বদ্রি আলী খা ও হচ্ছে আমাদের নবাবের পক্ষ। এরপরে নারায়ণ সিং কে, ভাইকে বলো তো, এই নারায়ণ সিং হু ইজ দিস পার্সন, কি বলতে পারবা? নারায়ণ সিং কে? নারায়ণ সিং হচ্ছে আমাদের নবাবের কি বলতো? নবাবের গুপ্তচর। নারায়ণ সিং কে নবাবের গুপ্তচর। এই নারায়ণ সিং এর আরো একটা নাম আছে, ভাইকে বলো তো, এই নারায়ণ সিং এর একটা ছদ্ম নাম আছে বা আরো একটা নাম আছে, সেটা কি বলতো? প্রত্যেক আগে তোমরা বলো, আগে তোমরা বলো, আমি সবার থেকে আনসার দেখতে চাই। আগে তোমাদের থেকে আনসার দেখতে চাই, বলতো সেটা কি বলতো? রাইসুল জুহালা, কে বলতো? রাইসুল জুহালা, রাইসুল জুহালা। ওকে ফ্যান, কি বলতো? রাইসুল জুহালা। ওকে ফ্যান, আসো আসো, রাইসুল জুহালা। এরপরে হচ্ছে আমার 3 নাম্বারটা আমরা আনসার করি। দেখো আমরা আমার এতদিনের ভুল সংশোধন করার, আমার এতদিনের ভুল সংশোধন করার এই শেষ সুযোগ আমাকে নিতেই হবে। সিরাজ কোন প্রসঙ্গে এই কথাটি বলেছেন, ভাইকে বলতো? তাহলে সিরাজউদ্দৌলা বলছে আমার এতদিনের ভুল সংশোধন করার সুযোগ, শেষ সুযোগ আমাকে নিতেই হবে। এর মাধ্যমে কি বলেছে? যুদ্ধক্ষেত্রে সরাসরি গমন করবে, মিরনের সঙ্গে সংলাপ বিনিময় করবে, স্ত্রীর প্রতি তার ভালোবাসার প্রকাশ, কূটনৈতিক কৌশল নির্ধারণ। ভাইকে আনসার করতে এটা কি হবে? ঝটপট বিদ্যুতের গতিতে। কে কার আগে আমরা আনসার করতে বলতো? কে কার আগে আমরা আনসার করতে বলতো? দেখো দেখো, আমার এতদিনের ভুল সংশোধন করার এই শেষ সুযোগ আমার নিতে। দেখো শেষ সুযোগ মানে কি? তার স্ত্রীর প্রতি কোনো কিছু, তাহলে এটাতে জিন্দেগিতে হবে না। কূটনৈতিক কৌশল এরকম কোনো কথা আমরা দেখতে পাই না, তাহলে এটাও বাদ। এরপরে দেখো আছে কি মিরনের সঙ্গে সংলাপ। আচ্ছা মিরনের সঙ্গে শেষ সুযোগ, বিষয়টা এইটা না। মীর জাফরের ছেলে মিরনের সঙ্গে শেষ সুযোগ না, এইটা না। শেষ সুযোগ আসছে যখন পলাশির প্রান্তরে দেখছে সবাই বিট্রে করছে, সবাই বেমানি করছে, তখন সিরাজ বলছে আমি নিজে যুদ্ধক্ষেত্রে গমন করবো, আমি নিজে যুদ্ধ করবো। তখন এটা হবে কি? ক নাম্বারটা? যুদ্ধক্ষেত্রে সরাসরি গমনের কথা। এরপরে 4 নাম্বারটা, সিরাজউদ্দৌলা নাটকে স্ট্যান্ডিং লাইক পিলার্স বলতে কাদেরকে বোঝানো হয়েছে? স্ট্যান্ডিং, স্ট্যান্ড মানে দাঁড়ায় আসা, মানে পিলারের মতো দাঁড়ায় আছে, কোনো কাজ করে না। আমাকে বলো তো সিরাজউদ্দৌলা নাটকে কারা পিলারের মতো দাঁড়ায় ছিল? যুদ্ধক্ষেত্রে কোনো যুদ্ধ করে নাই, পিলারের মতো দাঁড়ায় ছিল। এটা কারা বলতো? এটা কি তোমার ইংরেজ সৈন্যরা ছিল? এটা কি তোমার রাজ কর্মচারীরা ছিল? এটা কি তোমার নিরাপত্তা প্রহরী ছিল? নাকি তোমার নবাবের সৈন্যরা ছিল? ভাইকে বলতো, আমরা খুব ভালো করে জানি না। স্ট্যান্ডিং লাইক পিলার্স এটা কারা? ওই যে মীর জাফর, রায়দুর্লভ, রাজবল্লভ, ওরা আসছে না? ওরা ওদের সৈন্যদেরকে কোনো যুদ্ধের আদেশ দিছে? দেয় নাই, যার কারণে ওরা স্ট্যান্ডিং লাইক পিলার্স এর মতো দাঁড়ায় আছে। তাহলে আনসার হবে কি বলতো? আনসার হচ্ছে আমার খ নাম্বারটা। আনসার কোনটা হবে বলতো? আনসার হচ্ছে আমার খ নাম্বারটা। আসো এরপরে 4-এর পরে আমরা 5 নাম্বারটা আমরা আনসার করি। 4-এর পরে 5 নাম্বারটা আমরা আনসার করি। দেখো এখন থেকে কারো শান্তিতে আর কোন রকম বিঘ্ন ঘটবে না, মানে এখন থেকে কারো শান্তিতে আর কোনো বিঘ্ন ঘটবে না। বলছে সিরাজউদ্দৌলা নাটকে যিনি এই আশাবাদ ব্যক্ত করেছেন, দ্যাট মিনস উক্তিটাকার। ভাইকে আনসার করে আমি সবার থেকে দেখতে চাই। উক্তিটাকার, ভাইকে বলো তো, উক্তিটাকার, ভাইকে বলো। আর্লি এভরিওয়ান, আমি প্রত্যেকের থেকে রেসপন্স দেখতে চাই। প্রত্যেকে ভাইকে জানো তো উক্তিটাকার। আসো আমরা খুব ভালো করে জানি উক্তিটা কার বলতো? এটা কি মীর জাফরের উক্তি, এটা কি মিরনের উক্তি, না এটা ক্লাইভের উক্তি, নাকি এটা অমিচাঁদের উক্তি? আমরা এটা খুব ভালো করে জানি। উক্তিটা কে করছে বলতো? মীর জাফর করছে না? ভাইকে আনসার করো তো। মানে বলছে এখন থেকে আর কারো শান্তিতে কোন রকম কি থাকবে না, বাধা থাকবে না। কেন থাকবে না? ওই যে যখন তারা চুক্তি করছিল ইংরেজদের সাথে নবাবের বিরুদ্ধে, তখন বলছিল যে এখন থেকে আর কারো কোনো শান্তিতে কি থাকবে না, বিঘ্ন থাকবে না। তাহলে আনসার কি বলতো? আনসার হচ্ছে মীর জাফর। আমার প্রশ্ন, তোমরা ভাইকে আনসার করা হয় এই মীর জাফরের প্রকৃত নাম কি? ভাইকে বলো তো এই মীর জাফরের পুরো নাম কি? ভাইকে এটা বলো, এই মীর জাফরের পুরো নাম কি? আমরা কারাগার আনসার করতে পারি, ঝটপট আমরা আনসার করে দিই। কারাগার আনসার করতে পারি, ঝটপট আনসার করে তো। এই মীর জাফরের পুরো নামটা কি? আমরা খুব ভালো করে জানি না। মীর জাফরের পুরো নাম কি বলো তো? মীর জাফর আলী খা, মীর জাফর আলী খা অথবা মীর জাফর আলী খান। এটা হচ্ছে কি আমাদের এই মীর জাফরের প্রকৃত নাম বা পুরো নাম। এই মীর জাফরের ছেলের নাম কি? ভাইকে বলো তো এই মীর জাফরের ছেলের নাম হলো মিরন। এই মীর জাফরের ছেলের নাম কি? এই মীর জাফরের ছেলের নাম হলো মিরন। এরপরে ক্লাইভকে তো আমরা সবাই চিনি। আমাকে বলো তো তোমার ক্লাইভের গাধা, ক্লাইভের গাধা কাকে বলা হয়? ভাইকে বলো তো ক্লাইভের গাধা কাকে বলা হয়? ক্লাইভের গাধা কাকে বলা হয়? ভাইকে বলো তো ক্লাইভের গাধা কাকে বলা হয়? ক্লাইভের গাধা কাকে বলা? আমরা এটাও খুব ভালো করে জানি। ক্লাইভের গাধা কাকে বলা হয়? মীর জাফরকে বলা হয়। ক্লাইভের গাধা কাকে বলা হয়? মীর জাফরকে বলা হয়। অমিচাঁদ থেকে আমি তোমাকে একটা কোশ্চেন করি, আমাকে বলো তো অমিচাঁদ কোন জায়গা থেকে আসছে? ভাইকে বলো তো
উমিচাঁদ কোন জায়গা থেকে আসছে? আমি তোমাকে প্রত্যেকটা এমসিকিউ থেকে একটু একটু করে তোমার বেসিকটা ক্লিয়ার করতেছি, মনে করিয়ে দিচ্ছি তোমাকে। তোমরা হয়তো বই পড়ছো, ভাই পিডিএফ পড়ছো, এখন আমি তোমাদের রিকল করে দিচ্ছি। আমার সাথে সাথে রেসপন্স করা লাগবে এভরিওয়ান। আমি আবারও বলছি, সবাই আমার সাথে সাথে রেসপন্স করবা, সবাই আমার সাথে সাথে কি করবে বলো তো? রেসপন্স করবো। ওকে, রেসপন্স 100 থাকা লাগবে। ওকে ফেন, আসো যে কোশ্চেন করে ঝটপট উত্তর করবা, ভুল হলে শিখতে পারবো। আসো তাহলে দেখো তো, উমিচাঁদ কোন জায়গা আসছিল? শুধু লাহোর থেকে আসছিল। উমিচাঁদ কোন জায়গা থেকে আসছিল বলো তো? উমিচাঁদ শুধু লাহোর থেকে আসছিল। কেন আসছিল যদি প্রশ্ন করে, সুদূর লাহোর থেকে কেন আসছিল? হুবহু আনসার দিবে। কেন বলো তো? অর্থ উপার্জনের জন্য। কেন আসছিল? অর্থ উপার্জনের জন্য। অর্থ উপার্জনের জন্য কেন আসছিল? অর্থ উপার্জনের জন্য। আসো এরপরে এই উমিচাঁদ সে কি ছিল বলতো? সে ছিল দৌলতের পুজারি। প্রত্যেকে লিখো তো, প্রত্যেকে লিখো, দৌলতের পুজারি মানে টাকার পুজারি। কিসের পুজারি? দৌলতের পুজারি, দৌলতের পুজারি। আসো এরপরে এই উমিচাঁদকে যখন নবাব, বাংলার নবাব সিরাজকে হারানো হবে, তখন উমিচাঁদকে কত টাকা দেওয়ার কথা ছিল ভাইকে বলতো? উমিচাঁদকে কত টাকা দেওয়ার কথা ছিল? আমরা কারা কারা যাই দেখি, ঝটপট উত্তর করো তো। প্রত্যেকে আমরা ঝটপট উত্তর করি, ঝটপট। উমিচাঁদকে কত টাকা দেওয়ার কথা ছিল? মাথায় রাখবো, উমিচাঁদকে কত টাকার কথা দেওয়ার কথা ছিল? 20 লাখ টাকা। কত লাখ টাকা? 20 লাখ টাকা দেওয়ার কথা ছিল। আসো এরপরে ভাইকে বলো তো 6 নাম্বারটা, সিরাজউদ্দৌলার নাটক কত অঙ্কে বিন্যস্ত? এই জিনিসগুলো দেখো কতগুলো জায়গায় পরীক্ষাতে আসে। তুমি যেখানে পরীক্ষা দাও, এইচএসসি যেখানে পরীক্ষা দাও, ভার্সিটি অ্যাডমিশন যেখানে পরীক্ষা দাও, ঘুরে ফিরে আমি যেগুলো দেখাচ্ছি এই জিনিসগুলোই বারবার আসে। তাহলে বলতো কত অঙ্কে বিন্যস্ত? আমরা সবাই জানি সিরাজউদ্দৌলার নাটক অঙ্ক কয়টা বলো তো? অঙ্ক হচ্ছে 4টা। অঙ্ক কয়টা? অঙ্ক হচ্ছে আমার 4টা। যদি প্রশ্ন করে দৃশ্য কয়টা ভাইকে বলো তো? সিরাজউদ্দৌলার নাটকে দৃশ্য কয়টা? আমরা খুব ভালো করে জানি অঙ্ক 4টা, তাহলে দৃশ্য কয়টা ভাই? দৃশ্য হচ্ছে আমার 12টা। দৃশ্য কয়টা বলো তো? দৃশ্য হচ্ছে আমার 12টা। এখন আরো কোশ্চেন আসতে পারে যে সিরাজউদ্দৌলা নাটকে 12টা দৃশ্যের মধ্যে কয়টা দৃশ্যে স্বয়ং স্বয়ং নবাব উপস্থিত ছিল ভাইকে বলো তো? কয়টা দৃশ্যে স্বয়ং নবাব উপস্থিত ছিল? দেখি ভাইকে আনসার করে এভরিওয়ান। এভরিওয়ান ভাইকে আনসার করো, এভরিওয়ান ভাইকে আনসার করো, আমাকে আনসার করো। বলো কয়টা দৃশ্যে স্বয়ং নবাব উপস্থিত ছিল? আমরা খুব ভালো করে জানি কয়টা দৃশ্যে বলো তো? 8টা দৃশ্যের মধ্যে স্বয়ং নবাব উপস্থিত ছিল। কয়টা দৃশ্যে বলো তো? 8টা দৃশ্যে স্বয়ং নবাব উপস্থিত ছিল। আসো এরপরে হচ্ছে তোমার আমরা 7 এবং 8 নাম্বারটা আনসার করি। দেখো, ইতিহাসের একজন সামন্ত নবাব হয়েও সিরাজউদ্দৌলা নাটকের চরিত্রটি হয়ে উঠেছে। মানে ইতিহাসের একজন সামন্ত মানে একজন মানে পরাজিত নবাব, যে হেরে গেছে, ওই রকম নবাব হয়েও যে হয়ে উঠেছে। কেমন নবাব হয়ে উঠেছে? লড়াক বীর, দেশপ্রেমিক নেতা, ষড়যন্ত্র জাল ছিন্নকারী, জনদরদী। এটা আনসার করো তো। সবগুলো আমাদের মোটামুটি সিমিলার মনে হয় না? আমরা খুব ভালো করে জানি সিরাজউদ্দৌলার এই নাটকের মধ্যে সবচেয়ে, তার মধ্যে আমরা কি দেখতে পেয়েছি? দেশের প্রতি প্রেম দেখতে পেয়েছি, দেশপ্রেম দেখতে পেয়েছি। তাহলে এটা কেমন হবে বলতো? ডেফিনেটলি কি দেশপ্রেমিক নেতা হবে। এটা কেমন হবে বলতো? দেশপ্রেমিক নেতা হবে আমার। আসো এরপর আমরা 8 নাম্বারটা আনসার করি তো। পরোক্ষ তার নামে দেশ শাসন করবেন রাজবল্লভ। দেখো, পরোক্ষ তার নামে দেশ শাসন করবেন রাজবল্লভ বলতেছে যে ইনডাইরেক্টলি তার নামে দেশ শাসন করে রাজবল্লভ। ওকে ফ্রেন্ড, সিরাজকে হটানোর এই চক্রান্ত সূত্রের সাথে মিল রয়েছে যেই বাগধারা। আসো এটা তোমাকে বাগধারা পারা লাগবে। যারা যদি কেউ যদি বাগধারা পড়ে থাকে অনলি তারা পারবা। এটাকে অতিদর পতন বা না গাং পার হয়ে না, এটা হবে কি? ইয়েস, এটা হবে কালনেমির লঙ্কাবাগ। কালনেমির লঙ্কাবাগ মানে কি? মানে কোনো একটা জিনিস আমার নাম দিয়ে হলো আমি করব না, ইনডাইরেক্টলি আমার পিছন থেকে আরেকজন করবে। ডিরেক্টলি আমার নাম দিয়ে হলো আমি করবো না, আমার পিছন থেকে ইনডাইরেক্টলি আরেকজন করবে। এরকম কিছু একটা হচ্ছে তোমার কালনেমির লঙ্কাবাগ। তো এই জিনিসটার সাথে এটা যায়। একটু পানি দিস। এরপরে 9 এবং 10 নাম্বারটা আনসার। আসলে 9 নাম্বারটা, আজ আমার ভরসা আমার সেনাবাহিনীর শক্তি নয়। সিরাজউদ্দৌলা তাহলে পলাশীতে কিসের উপর ভরসা করতে গেছিলেন, চেয়েছিলেন ভাইকে বলো? মানে সিরাজউদ্দৌলা যখন বলছিল যে আজকে আমার কোন সেনাবাহিনীর উপর কি নয়, আমার ভরসা নাই, তাহলে সিরাজউদ্দৌলা কিসের উপর ভরসা করতে চাইছিল? কিসের উপর দেখি তো? সাফরের সৈন্য দলের সাহসিকতার উপর। সাফরেকে ওই যে ফরাসি সৈনিকের নাম কি? সাফরে, তার উপর ডিপেন্ড করতে চাইছিল। মোহনলাল মির্জার বিচক্ষণতার উপর, মীর জাফর রায়দুল্লভের স্বদেশ প্রেমের উপর, ক্লাইভের সৈন্যদের দুর্বলতার উপর। দেখে 9 নাম্বারটা আনসার করো। প্রত্যেকে আমাকে 9 নাম্বারটা আনসার করি তো। প্রত্যেকে আমাকে 9 নাম্বার আনসার করো। বলো প্রত্যেকে 9 নাম্বার আনসার করি। আমরা প্রত্যেকে 9 নাম্বারটা আনসার করি। দেখো তো এই জায়গা তাহলে সিরাজউদ্দৌলা কাকে ভরসা করতে গেছিল? সাব্বাস, সিরাজউদ্দৌলা ভরসা করতে গেছিল মীর জাফর ও রায়দুল্লভের স্বদেশ প্রেমের উপর। সিরাজউদ্দৌলা আশা করে বসেছিল কখন তাদের মনের মধ্যে দেশপ্রেম জাগে, তাদের মনের মধ্যে কখন দেশপ্রেম জাগে। তাদের মনের মধ্যে দেশপ্রেম জাগলে আজ আমি সিরাজ আমার বাংলাকে স্বাধীন করে আসতে পারবো। তাহলে এটা কিসের উপর ভরসা করতে চেয়েছিলেন? মীর জাফর আর রায়দুল্লভ। ওই যে আগের রাতে সবারই শপথ করাইছে,
সবাই মিলে শপথ করছি তাদের এই দেশপ্রেমের উপর বর্ষা কাটতে চাইছিল আমাদেরকে নবাব সিরাজউদ্দৌলা শাহ। এরপর 10 নাম্বারটা আমরা আনসার করি। তো 10 নাম্বারটা দেখো, শওকত জং আপনাদেরই ছেলে, সে নবাবে পেলে প্রকারান্তরে আপনাদের তো দেশের মালিক হয়ে বসবেন। এই উক্তিটা বলছে সিরাজউদ্দৌলা নাটকে ঘসেটি বেগম কাকে উদ্দেশ্য করে উক্তিটা বলছে? দেখি ভাইকে বলো তো কে আনসার করতে পারবা? এটা যারা যারা লাইন ব্যালাইন পড়েন তারা কখন আনসার করতে পারবে না, যারা যারা পড়েন তারা আনসার করতে পারবে না। মানে বলছে শওকত জং তো আপনাদেরই ছেলে, ও নবাব হলে তো আপনারাই নবাব হয়ে উঠবেন। এটা কাকে বলছে আমাকে বলো তো, এই জিনিসটা কাকে বলছে? দেখো তুমি সহজে আনসার করতে পারবা। একটা জিনিস মাথায় রাখবা, ঘসেটি বেগম যখন কাউকে আপনি করে বলে নিশ্চয়ই তার সিনিয়র না, তার সিনিয়র। এই জায়গাতে তার সিনিয়র একজন আছে, সেটা কে বলতো? জগৎ শেঠ, যে সবচেয়ে সিনিয়র। তাহলে কাকে বলছে ভাইকে 10 নাম্বারটা আনসার করো তো, কাকে বলছে বলো তো? জগৎ শেঠ। কাকে বলছে? জগৎ শেঠ। আমার প্রশ্ন হলো এই জগৎ শেঠের পেশা কি ছিল? কি আনসার করতে পারবা? এই জগৎ শেঠের পেশা কি ছিল? আমরা কারা কারা আনসার করতে পারি দেখি। এই জগৎ শেঠের পেশা কি ছিল? দেখি ভাইকে বলো তো, এই জগৎ শেঠের পেশা কি ছিল? ভাইকে বলো, কারা কারা আমরা আনসার করতে পারবো? আমরা খুব ভালো করে জানি এই জগৎ শেঠের পেশা কি বলতো? এই জগৎ শেঠের পেশা হচ্ছে আমার ব্যবসায়ী। কেমন বলতো? জগৎ শেঠের পেশা হচ্ছে আমার ব্যবসায়ী। কি পেশা বলতো? ব্যবসায়ী পেশা। এরপরে এই জগৎ শেঠের প্রকৃত নাম কি? ভাইকে বলতো, এই জগৎ শেঠের প্রকৃত নাম কি? এই জগৎ শেঠের প্রকৃত নাম কি? মাথায় রাখবে, জগৎ শেঠের প্রকৃত নাম হচ্ছে ফতেহ আলী চাঁদ মুখোপাধ্যায়। কি বলছে প্রত্যেকে বলতো? ফতেহ আলী চাঁদ মুখোপাধ্যায়, ফতেহ আলী চাঁদ মুখোপাধ্যায়। আসো, আশা করি আমরা এই জিনিসগুলো ক্লিয়ার। আসো, এরপরে 11 নাম্বারটা আমরা আনসার করি তো। রাত বেরাতে চলাফেরা করি, ভূত পেতনির সঙ্গে তো যোগাযোগ রাখতে হয়। সিরাজউদ্দৌলা নাটকে উক্তিটি কার? আসো, খুব গুরুত্বপূর্ণ। এটা আমরা যারা যারা লাইন ব্যালাইন না পড়লে আমাদের পক্ষে আনসার করা একটু কঠিন। ভাইকে বলো তো, ভাইকে বলো 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 বলো। তো নিমা, তোমার ফতেহ আলী চাঁদ বানান ভুল আছে। ফতের মধ্যে এফ হবে না, মানে ফ ফ বড় ফ হবে। এটা পতে আলী না, ফতে আলী। আসো, ওকে আসো। এখন যেই জিনিসটা ভাই তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই জায়গায় বলছে রাত বেরাতে চলাফেরা করি, ভূত পেতনির সঙ্গে তো যোগাযোগ রাখতে হয়। সিরাজউদ্দৌলা উক্তিটি কার? উক্তিটি হচ্ছে তোমার রাইসুল জুহালার, মানে যাকে আমরা সঙ্গে বলে কি রাইস। সে ছিল আমার নবাব সিরাজউদ্দৌলার কি গুপ্তচর রাইসুল জুয়ালা। বাজার প্রকৃত নাম হচ্ছে কি নারায়ণ সিং। সেই কথাটা আমার বলছিল। 12 নম্বরটা আনসার করো। সিরাজউদ্দৌলা নাটকে কয়টি দৃশ্যে স্বয়ং সিরাজ উপস্থিত হয়েছিল? এটা ঢাকা ইউনিভার্সিটির একটা কোশ্চেন, 21-22 যারা মানবিক রাসোস দেখ আনসার করো তো, বলো স্বয়ং সিরাজউদ্দৌলা উপস্থিত ছিল কয়টা দৃশ্যে বলো তো? আমরা খুব ভালো করে জানি কয়টা দৃশ্যে বলো তো? 8টা কই? এই যে 8টা দৃশ্যে উপস্থিত ছিল। কয়টা দৃশ্যে বলো তো? 8টা দৃশ্যে উপস্থিত ছিল। আসো, এরপরে 13 নম্বরটা আমরা আনসার করি। আচ্ছা, আমি রাজা মানিকচাঁদের কাছে চিঠি পাঠাচ্ছি, আপনি দুর্গ প্রকারে সাদা নিশান উড়িয়ে দিন। কার সংলাপ? মানে উক্তিটা কার? তাহলে দেখছো আমার এই জায়গা থেকে কোনটা কার উক্তি, এই জায়গাগুলো থেকে হিউজ পরিমাণে কোশ্চেন আসছে, হিউজ। বলো 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 বলো। এই যে কি বলছে যে আচ্ছা আমি রাজা মানিকচাঁদের কাছে চিঠি পাঠাচ্ছি, আপনি দুর্গ প্রকারে সাদা নিশানা উড়িয়ে দিন। এটা কার সংলাপ? উক্তিটা কে বলছে? এটাকে উমিসেদ বলছে, এটাকে হলওয়েল বলছে, এটাকে সিরাজ হোসেন মিল বলছে। এটা হলওয়েল না ভাইকে বলতো? হলওয়েল না, সরি সরি, এটা উমিসেদ বলছে। ঠিক আছে, আমি রাজা মানিকচাঁদের কাছে চিঠি পাঠাচ্ছি, আপনি দুর্গ প্রকারে সাদা নিশান উড়িয়ে দিন। ঠিক আছে, রাজা মানিকচাঁদের কাছে চিঠি পাঠায় কে? মানিকচাঁদের কাছে তো চিঠি দিছে তোমার কে? উমিসেদ দিছে। ওই যে চিঠি আমরা আগেও দেখছি, মানিকচাঁদকে রাজি করাইছে। আবার যখন ইংরেজদের উপর যখন আক্রমণ হয়েছে তখন বলছে আপনি সাদা নিশানা উড়িয়ে দিন। এটা কাকে বলছে? হলওয়েলকে বলছে। হলওয়েল বলে না, হলওয়েলকে কে বলছে? হলওয়েলকে উমিসাদ বলছে। এটা কার সংলাপ বলো তো? 13 নাম্বারটা কি হবে? 13 নাম্বারটা কি হবে বলো তো? 13 নাম্বারটা আমার উমিসাদ হবে। উমিসাদ প্যাস লাগায় আমার মতো। আসো, এরপরে 14 নাম্বারটা, চিঠিপত্র যত কম দেওয়া যায় ততই ভালো, কে জানে কোথায় সিরাজের গুপ্তচর ওত পেতে বসে আছে। কার সংলাপ? তাহলে দেখছো কি পরিমাণ আমার সংলাপ থেকে প্রশ্ন। তাহলে কার সংলাপ? এটা ডেফিনেটলি বলতো এটা হচ্ছে আমার মীর জাফরের সংলাপ। তোমাদেরকে কালকে আমি দেখাইছিলাম মীর জাফরের যতগুলো সংলাপ আছে সব একসাথে দেখাইছি না? সো এই সংলাপের কথাগুলো, মীর জাফরের উক্তি কোনগুলা, নবাবের উক্তি কোনগুলা, নবাবের স্ত্রী উক্তি কোনগুলা, এই জিনিসগুলো আমরা প্রতিনিয়ত দেখবো। কেমন দেখো, মানে এটা মীর জাফর বলছিল যে চিঠিপত্র যত কম দেওয়া যায় ভালো, কখন কোন দিকে সিরাজদের গুপ্তচর ওত পেতে আছে, সো চিঠিপত্র কম দিবে। তাহলে এটা কে বলছে বলতো? মীর জাফর বলছে। আসো, এরপরে 14 নম্বরের পরে 15 নাম্বারটা আমরা আনসার করি। শওকত জং আপনাদেরই ছেলে। ভাই কি এটা আনসার করো, বলো বলো। 15 নাম্বারটা, শওকত জং আপনাদেরই ছেলে, সে নবাবে পেলে প্রকারান্ত আপনারা তো দেশের মালিক। সংলাপটি কার? আচ্ছা, এই সংলাপ কার আমরা খুব ভালো করে জানি। শওকত জংয়ের কথা কে বলবে? ঘসেটি বেগম বলবে।
আসো তাহলে এটার সংলাপটি কার? গসির বেগমের। আমার প্রশ্ন হলো, আমাকে বলো তো গসির বেগমের প্রকৃত নাম কি? ভাইকে বলো তো, 1 নাম্বার গসির বেগমের প্রকৃত নাম কি আমাকে বলো, এটা কারা কারা পারবা? গসির বেগমের প্রকৃত নাম। নাম্বার 2 হলো গসির বেগমের স্বামীর নাম কি আমাকে বলো তো, কে কে পারবা? গসির বেগমের স্বামীর নাম কি? এই বেসিক গুলো তোমাকে কেন ক্লিয়ার রাখতেছি? যাতে করে তুমি এই নাটকের কার জামাই কে, কার ফুত কে, কার লগে কার মারামারি, কার লগে কার কি ঠেলাঠেলি, এগুলো যাতে আমরা করতে পারি। কেমন? আসো। ওকে, আপনার ক্লাস আমার আম্মুরও অনেক পছন্দ, প্রতিদিন আমার সাথে শুয়ে আপনার ক্লাস দেখে। ভালো তো। আন্টি যদি এখন আমার ক্লাসটা দেখে থাকে, আন্টি আসসালামু আলাইকুম। আসো দুষ্টু দুষ্টু ছেলে পেলেরা, আসো দেখো তো। তাহলে 1 নাম্বার কোশ্চেন কি বলতো? গসিটি বেগমের প্রকৃত নাম কি? প্রকৃত নাম হচ্ছে, আমরা খুব ভালো করে জানি, কি বলতো? প্রকৃত নাম হচ্ছে মেহরুন্নেসা। প্রকৃত নাম কি বলতো? প্রকৃত নাম হচ্ছে আমার মেহরুন্নেসা। মেহরুন্নেসা, মেহরুন্নেসা। এরপরে তার জামাইয়ের নাম কি? তার জামাইয়ের নাম হচ্ছে তোমার কি, ওই যে নওয়াজিশ মোহাম্মদ। জামাইয়ের নাম কি বলতো? জামাইয়ের নাম হচ্ছে আমার নওয়াজিশ মোহাম্মদ। ওকে বেন, আসো আমাকে বলো তো গসিটি বেগমের তোমার এটার নাম কি বলো তো? বলো এটার নাম কি? বলো বলো, গসিটি বেগমের এর নাম কি? আমরা খুব ভালো করে জানি, কি নাম? এর নাম হচ্ছে আমার ওই যে কি জানি তোমার হোসেন, আরে হোসেন কুলি খা। হোসেন কুলি খা, কি নাম? হোসেন কুলি খা। হোসেন কুলি খা, এই জিনিসগুলো আমরা মাথায় রাখবো। এরপর আসো 16 নাম্বারটা আমরা আনসার করি। তোমার নিজের হাতেই সিরাজুদ্দৌলাকে মারতে হবে ইন ইউর ওন ইন্টারেস্ট। আসো, কার উক্তি? আয়, ওই যে মনে আছে সিরাজুদ্দৌলাকে মারার জন্য কে বলছিল এই কথাটা? মনে আছে সিরাজুদ্দৌলাকে খুন করার কথা কে আদেশ দিছিল প্রথম? খুব ভালো করে জানি, কে বলতো? ক্লাইভ বাবাজি। কে? ক্লাইভ বাবাজি। এই যে ইংলিশ কথা দেখলেও তো বোঝা যায়, এটা অ্যাটলিস্ট তোমার মিরন কইতো না, রাইস কইতো না, আর জ্যাক কিল্লে কইবে, এটা কইবে আমার ক্লাইভ বাবা। কেমন? আসো এরপরে 16 পরে আমরা 17 নাম্বারটা আনসার করি। দেখো 17 নাম্বারটা আমরা আনসার করি। 17 নাম্বার, সিরাজুদ্দৌলা নাটকের দৃশ্য সংখ্যা কয়টি? তাহলে দেখছো ঘুরে ফিরে বারবার আমার এইরকম কোশ্চেন গুলো অনেক বেশি আসে। তাহলে দেখো তো দৃশ্য সংখ্যা কয়টা বলো তো? দৃশ্য সংখ্যা হচ্ছে 12টা। এবং এই কোশ্চেন গুলাও আসে, মনে করো প্রথম দৃশ্যের স্থান কোথায়, তারিখ কোথায়, দ্বিতীয় দৃশ্যের স্থান তারিখ কোথায়, তৃতীয় দৃশ্যের স্থান তারিখ কোথায়, কোন অঙ্কের। এই জিনিসগুলো আমরা একটু শিখে রাখবো, মানে মনে থাকবে না, বাট একটু কষ্ট করে শিখে রাখবো। কেমন? আসো এরপর হচ্ছে 18 নাম্বারটা, সুদূর লাহোর হইতে আমি বাংলাদেশে আসিয়েছি অর্থ উপার্জনের জন্য। উক্তিটি কে করেছেন আমাকে বলো তো, উক্তিটি কে করেছেন? 18 নাম্বারটা ওমা 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 উমিচাঁদ বাবাজি তুমি কোথায়? এটা হবে না, এটা হবে না, এটা উমিচাঁদ আনসার হবে। এখানে কোনো অপশন উমিচাঁদ নাই, এটা উমিচাঁদ আনসার হবে। এটা কি আনসার হবে? উমিচাঁদ আনসার হবে। এরপরে 19 নাম্বারটা আমরা আনসার করি। বলো নাটককে মুখ্যত কতটি ভাগে ভাগ করা যায়? এটা হচ্ছে নাটকের শুরুতে নাটকের কিছু পটভূমি লেখা আছে, ওই জিনিসগুলো একবার রিডিং পড়বা, মাথায় রাখবা। নাটককে কয় ভাগে ভাগ করা বলো তো? নাটককে কয় ভাগে ভাগ করা হয়? নাটককে 5 ভাগে ভাগ করা। কয় ভাগে বলো তো? নাটককে 5 ভাগে ভাগ করা হয়। এরপরে 20 নাম্বারটা, সিকান্দার আবু জাফরের সম্পাদিত পত্রিকা কোনটা? আসো, এটা কালকে তোমাদেরকে আমি গুরুত্বপূর্ণ যে এমসিকিউ দিছি, সরি মিশনটা দিছি না, 99 মিশন, ওই মিশন এটা ছিল। বলতো তার সম্পাদিত পত্রিকা কোনটা? তার সম্পাদিত পত্রিকা ছিল সমকাল। আমাকে বলো তো এই সমকাল পত্রিকাটা কেমন ছিল? এটা কি দৈনিক পত্রিকা ছিল? এটা কি তোমার সাপ্তাহিক পত্রিকা ছিল? সাপ্তাহিক ভাইকে বলো তো, নাকি এটা মাসিক? ভাইকে আনসার করো তো, মানে কোনটা ছিল? দৈনিক, সাপ্তাহিক, মাসিক, কি ছিল? আমরা খুব ভালো করে জানি সিকান্দার আবু জাফরের সম্পাদিত পত্রিকা সমকাল পত্রিকা ছিল কি? মাসিক পত্রিকা। কেমন পত্রিকা ছিল? মাসিক পত্রিকা। আসো 20টা এমসিকিউ আলহামদুলিল্লাহ আমাদের ডান। আমাকে বলো তো 20-এ কার কয়টা হয়েছে? ভাইকে এটা আনসার করো তো, 20-এ কার কয়টা হয়েছে? আসো দেখি ভাইকে এটা আনসার করো, 20-এ কার কয়টা হয়েছে আমাকে বলো তো, 20-এ কার কয়টা হয়েছে আমি একটু দেখতে চাই। 20-এ আমাদের কাহার কয়টা হয়েছে? আসো আসো এবার আমরা ঝটপট করে 21 নাম্বারটা আনসার করি। ঝটপট 21 নাম্বারটা, সিকান্দার আবু জাফরের সিরাজুদ্দৌলা নাটকটির প্রথম দৃশ্যের স্থান কোথায়? তাহলে দেখছো প্রথম দৃশ্যের স্থান, এটা কি কাশিমপুর কুঠি হবে, চন্দননগর কুঠি হবে, রানী বাবানীর প্রাসাদ, ফোর্ট উইলিয়াম দুর্গ? আচ্ছা এটা তো যে কেউ পারার কথা। প্রথম দৃশ্যের মধ্যে কি ছিল? ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করছে, তাহলে স্থান কোথায় হবে? ফোর্ট উইলিয়াম দুর্গ হবে। ভেরি সিম্পল। এরপরে 22 নাম্বারটা আনসার করো, স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি বলতে কি বোঝানো হয়েছে? খুব লেল মার্ক একটা কোশ্চেন, খুবই লেল মার্ক একটা কোশ্চেন। দেখি 22 নাম্বারটা আনসার করো তো। দেখো 22 নাম্বারটা আনসার করো, দেখি 22 নাম্বারটা আনসার করো। দেখো দেখি, বলছে স্বার্থান্ধ। দেখ স্বার্থান্ধ মানে কি? মানে স্বার্থের প্রতি যে অন্ধ, যে তার নিজের স্বার্থ ছাড়া অন্য কিছু বুঝে না। প্রতারক মানে কি? যে প্রতারণা করে।
কাপুরুষতা, প্রতারকের কাপুরুষতা মানে বলতেছে যারা স্বার্থের প্রতি অন্ধ, কাপুরুষ, ওদের কাপুরুষতা এগুলা বীরের সংকল্পকে টলাতে পারেনি, এগুলা বীরের সংকল্পকে টলাতে পারেনি বলতে কি বোঝানো হয়েছে এখানে? বলছে আর কি যে আমার মানে মীর জাফর, রাজবল্লভ, রায় দুর্লভ, এরা হচ্ছে তোমার স্বার্থান্ত কাপুরুষ। এদের প্রতারণার পরেও আমাদের কি তোমার দেশপ্রেমিক সেনাপতি মীর মর্দান মোহনলাল, এদের সংকল্প থেকে তারা কেউ টলেনি, তারা কোনো ভয় পায়নি, বীরের সংকল্প। তাহলে এই জায়গাতে ওদের কি বোঝানো হয়েছে? ওদের পলায়ন পরে ওরা কি পালাই গেছে? না। নির্দয়তা বিরুদ্ধে না, এই জায়গাতে ওদের সাহসিকতাকে বোঝানো হয়েছে। এই জায়গাতে ওদের কি বোঝানো হয়েছে বলতো? সাহসিকতাকে বোঝানো হয়েছে। আসো 22-এর পরে আমরা 23 নাম্বারটা আনসার করি, সবাই মিলে আমরা 23 নাম্বারটা আনসার করি। দেখো সিরাজুদ্দৌলা নাটকটি রচয়িতাকে বল। সিরাজুদ্দৌলা নাটকের রচয়িতাকে আমরা তো খুব ভালো করে জানি। সিরাজুদ্দৌলা নাটকের রচয়িতাকে আমরা খুব ভালো করে জানি না, রচয়িতাকে বলো তো? সিরাজুদ্দৌলা নাটকটি রচয়িতা হচ্ছে সিকান্দার আবু জাফর। 24 নাম্বারটা আনসার করে। সিরাজুদ্দৌলা নাটকের প্রধান গুপ্তচরের নাম কি? আনসার কর। আমরা খুব ভালো করে জানি সিরাজুদ্দৌলা নাটকের প্রধান গুপ্তচরের নাম কি? আমরা খুব ভালো করে জানি সিরাজুদ্দৌলা নাটকের প্রধান গুপ্তচরের নাম হচ্ছে নারায়ণ সিং। দেখছো একটু জন্য ভুল করো, নারায়ণ সিং, এটা হচ্ছে নারায়ণ সিং। এটা কি বলতো? নারায়ণ সিং, এটা হচ্ছে আমাদের নারায়ণ সিং। আসো এরপরে 24-এর পরে আমরা 25 নাম্বারটা আনসার করি। দেখো দেয়াল কোথায় দেয়াল জাহাপনা সংলাপটি কার? দেয়াল কোথায় দেয়াল জাহাপনা, এটা কে বলছে? কে বলছে এটা? যখন সিরাজুদ্দৌলা বলছিল লুৎফা আমার চারপাশে আজ দেয়ালের বেড়াজাল আবদ্ধ, আমি বলতে চারপাশে দেয়াল আর দেয়াল, প্রাসাদ ষড়যন্ত্র, সবাই শুধু ষড়যন্ত্র করতেছে, তখন বলছিল জাহাপনা দেয়াল মানে কোথায় দেয়াল? তাহলে এই উক্তিটি কে করেছে বলো? এই উক্তিটি করেছে আমাদের সংলাপটি কার বলতো? দেয়াল কোথায় দেয়াল জাহাপনা, এটা করছে আমার কে বলতো? এটা হচ্ছে এই যে লুৎফুন্নেসা আনসার করছে, সরি এটা লুৎফুন্নেসার উক্তি ছিল। 26 নাম্বারটা বলো। সিকান্দার আবু জাফর মুক্তিযুদ্ধের সময় কোন পত্রিকা সম্পাদনা করেন? ভাইকে বলতো সিকান্দার আবু জাফর মুক্তিযুদ্ধের সময় কোন পত্রিকা সম্পাদনা করেন? তাহলে কবি পরিচিতি থেকেও ভালো প্রশ্ন আসে। কোনটা বলতো? কোনটা বলতো? সাপ্তাহিক অভিযান। তাহলে প্রত্যেকে লিখো তো সিকান্দার আবু জাফর মুক্তিযুদ্ধের সময় কোন পত্রিকা সম্পাদনা করেন? সাপ্তাহিক অভিযান। কোন পত্রিকা সম্পাদনা করেন? প্রত্যেকে বলতো সাপ্তাহিক অভিযান। ওকে ফেন আসো এরপরে আসো। আচ্ছা এই জাস্ট একটু মাঝখানে একটু বলে রাখি, তোমরা যারা যারা আমাদের ওয়ান শট ব্যাচে যুক্ত, আজকে অনেকে নক দিছো যে আজকে সম্ভবত অনেক জায়গায় বৃষ্টি হয়েছে। কার কার এলাকায় আজকে বৃষ্টি হয়েছে বল? কার কার এলাকায়? আমাদের এখানে বৃষ্টি নেই, গরমে ফাটে যেতেছে। বলতেছে যে ভাই আজকে টাকা পাঠানো পসিবল হচ্ছে না বাইরে বৃষ্টির জন্য, আগামীকালের মধ্যে পাঠাবো। আমি জাস্ট সেটুকুই বলবো, যারা যারা এইচএসসিতে বাংলা, ইংলিশ, আইসিটি যাদের এ প্লাস এখনো পর্যন্ত কনফার্ম হয়নি, যে ভাই আমার এ প্লাস হলে আমার জন্য মানে এ প্লাস আমার লাগবে, হতে পারে আমার বাংলায় প্রবলেম, ইংলিশে প্রবলেম, আইসিটিতে প্রবলেম, অথবা আমি সব পারি কিন্তু এখন আমার কনফিডেন্স থাকে যে আমি এ প্লাস পাবো। আমি জাস্ট এতটুকুই বলবো, তুমি জাস্ট ভাইদের বিগত যে ক্লাসগুলো হয়েছে এই ক্লাসগুলো জাস্ট করবা, এরপরে তুমি ভাইকে বলিও তোমার কনফিডেন্স লেভেলটা কতটুকু বাড়াই। এর কারণ হলো আমি আজকে আমার বাংলা সেকেন্ড পেপার অল ক্লাস একসাথে করে দিচ্ছি, পেইড বেস এখানে যারা যারা আছে, বাংলা সেকেন্ড পেপার আমার জাস্ট 10টা ক্লাস লাগবে, জাস্ট 10টা ক্লাসে পুরো বাংলা সেকেন্ড পেপার একসাথে করে দিচ্ছি আমি, একদম পুরো বাংলা সেকেন্ড পেপার, এইচএসসি বোর্ড কোয়েশ্চেন, ভার্সিটি কোয়েশ্চেন সব এখানে একসাথে আছে, বেসিক থেকে শুরু সব। তাহলে এগুলো অনেক সময় লাগে না, জাস্ট হয়তো সর্বোচ্চ 10টা ক্লাসে তোমার 10 ঘন্টা 12 ঘন্টা সময় লাগবে, পুরো বাংলা সেকেন্ড পেপার জাস্ট এই 10টা ক্লাসে লিমিটেড। এরপরে ইংলিশ মোটামুটি হচ্ছে, আইসিটি আজকে ক্লাস আছে যে রাত 10টায়, তাড়াতাড়ি আজকে আমি কেন বিশ্লেষণ করাচ্ছি না, কারণ হচ্ছে রাত 10টা আইসিটি পেইড বেসের ক্লাস আছে, সেই জন্য মোটামুটি 9:45-এর মধ্যে ইনশাল্লাহ তোমাদেরকে ছেড়ে দিব। আমি দেখি অলরেডি কয়টা বাজছে, বা অলরেডি 9টা বেজে গেছে, আর হয়তো 40 মিনিট ক্লাস হবে। এই তো অনেকের এলাকার মধ্যেই আজকে খুব ঝড় তুফান হচ্ছে, বাট ঢাকাতে তোমার এদিকে আজকে খুব একটা হয় নাই, সেই জন্য আর কি, বাট অনেকের এলাকার মধ্যে আজকে নাকি অনেক ঝড় তুফান হয়েছে। তাই বলবো যারা যারা যুক্ত হবা উইদিন টুডে অর টুমোর, আজকের মধ্যে বা কালকের মধ্যে যুক্ত হয়ে যায়, যত একদিন দেরি করো তত তোমার লস হবে। কোর্স ফি বেশি না, জাস্ট যাদের যাদের টার্গেট আমি বারবার বলি এইচএসসিতে এ প্লাস, পাশাপাশি অ্যাডমিশনে 70% 100 কাভার করবা, 70% 80% কাভার করবে। যাদের টার্গেট চোখ বন্ধ করে যুক্ত হয়ে যাও, ইনশাআল্লাহ লাইফের একটা বেস্ট কিছু একটা পাবা। জাস্ট কোর্স ফিটা কত? কোর্স ফি হচ্ছে তোমার মানে আমাদের ডিসকাউন্টে কোর্স ফি ছিল 999 টাকা, বাট আমরা এখন ওই 999 থেকে তোমাদের রিকোয়েস্ট আরো 2টা শূন্য বাদ দিয়ে দিছি, 9টা বাদ দিয়ে এটাকে শূন্য বানা দিছি, দ্যাট মিনস 900 টাকা তোমাদের কোর্স ফি। তো চোখ বন্ধ করে যুক্ত হয়ে যাও যাদের যাদের লাগবে, কেমন? ভাই ক্লাস কি ইউটিউবে, আপনার ক্লাস ইউটিউবে আছে? ভাই এই ক্লাসগুলো ইউটিউবে আপলোড করে দিব, আপলোড করে তোমাদেরকে ভাই জানাবো। আসো তাহলে আসো, এরপরে আমরা আমাদের বাকি জায়গাটা আমরা শুরু করি। আসো এরপরে আবার 27 নাম্বারটা আমরা আনসার করি, সবাই আমরা 27 নাম্বারটা আনসার করি। তো ভাইকে বলো সবাই আমরা 27 নাম্বারটা আনসার করি, বলো। ফারজানা হোসেন, আজকে ভাই আজকে পেইড ব্যাচ ইংরেজি ক্লাস হবে না? মাইক চিনো ফারজানা?
এখন থেকে প্রতিদিন বিকাল 5টায় পেট বেস একটা ক্লাস, রাত 10টায় পেট বেস একটা ক্লাস। বিকাল 5টায় হচ্ছে তোমার ইংলিশ ক্লাস, রাত 10টায় আইসিটি ক্লাস। প্রতিদিন পেট বেসে একটা না চলবে। বিকাল 5টা ইংলিশ ক্লাস হয়ে গেছে, রাত 10টায় আইসিটি ক্লাস। কেন ক্লাস করুন? আসো দেখো, ফরাসিরে ডাকাত আর ইংরেজির উদ্দেশ্যে সজ্জন ব্যক্তি কেমন? সিরাজুদ্দৌলার এই উক্তি কার প্রতি? আসো, যখন আমি তোমাদেরকে বলি এটা কখন, যারা যারা রিডিং করছো তাদের জন্য এটা বুঝতে সুবিধা হবে। যখন তোমার মানে নবাবকে যখন তোমার ফোর্ট উইলিয়াম দুর্গে আক্রমণ করা হয়েছে, তখন তো সবাই ফালাই গেছিল। তো তখন ছিল কি, তখন ওই জায়গায় ছিল হলওয়েল, যে তোমার সাদা নিশানা উড়াইতে চাইছে, যে সন্ধির জন্য সাদা নিশানা উড়াবে হলওয়েল। তো ওই হলওয়েল বলছিল যে আমরা কিছু করিনি, ফরাসির এটা করছে ওইটা করছে, আমরা করিনি। তখন বলতেছে আর কি, তখন টিটকারি করে বলছে, হ্যাঁ ফরাসিরা ডাকাইত আর তোমরা আমাদের উদ্দেশ্যে আপন ব্যক্তি। হ্যাঁ, এটা দ্বারা কি বুঝেছে? এটা কার প্রতি বলছে? এটা দ্বারা বলছে কাকে বলতো? হলওয়েলকে বলছে। কাকে বলছে? হলওয়েলকে বলছে। এবং এই বাক্যের দ্বারা প্রশ্ন আসতে পারে, এই বাক্য দ্বারা সে কি বুঝাইছে বলতো? সে বুঝেছে তোমার চাটুকারিতা, মানে আমার লগে তুমি মস্কারি করো, আমার লগে তুমি মস্কারি করো, ঠাট্টা করো, ইয়ারকি করো, ফাজলামি করো, যে ফরাসিরা ডাকাইত আর ইংরেজরা অতিশয় সজ্জন ব্যক্তি, মস্কারি করো তুমি আমার সাথে। আসো, তাহলে এটা কার বলতো? এটা হচ্ছে আমার 27টা, এটা হচ্ছে আমার হলওয়েল চাটুকারিতে বুঝেছে। এরপরে 28 নাম্বারটা আমরা প্রত্যেক আনসার করি তো। রায়হান রে, আচ্ছা ভাই, জাস্ট একটু আমার মোবাইলে চার্জ শেষ, আমি জাস্ট একটু লগ ইন করে নিচ্ছি অন্য মোবাইলে। হ্যালো বাচ্চারা, হ্যালো বাচ্চারা, হ্যালো বাচ্চারা। ফরাসির এটা করছে ওইটা করছে, আমরা করিনি। তখন বলতেছে কি, তখন আচ্ছা আসো, তাহলে এর পরের কোশ্চেন আমরা প্রত্যেক আনসার করি। পরের কোশ্চেনটা কি বলতো? সিরাজউদ্দৌলা হত্যাকাণ্ড ঘটে কোথায়? মানে সিরাজউদ্দৌলাকে কোথায় হত্যা করা, এটা তোমরা খুব ভালো করে জানি না। কোথায়? ফোর্ট উইলিয়াম দুর্গতে, নিজের প্রাসাদে, জাফরগঞ্জের কয়েদখানায়, নবাবের দরবারে। তাহলে বলো, তাই আমরা খুব ভালো করে জানি না কোথায় হত্যা করে, বা এটা তো আমরা খুব ভালো করে জানি। কোথায় হত্যা করে বলতো? জাফরগঞ্জের কয়েদখানায়। কে হত্যা করে? ভাইকে আনসার করো। নাম্বার 1 কোশ্চেন, কে হত্যা করে? নাম্বার 2 কোশ্চেন, কত টাকার বিনিময়ে হত্যা করে? নাম্বার 3 কোশ্চেন, অ্যাডভান্স অগ্রিম কত টাকা নেয়? ভাইকে বলো। এই 3টে কোশ্চেন আমাকে আনসার করো। 3টা কোশ্চেনে প্রায় সময় পরীক্ষা আসে। তাহলে হত্যা করছে কে? হত্যা করছে আমাদের মোহাম্মদী বেগ। হত্যা করছে কে? মোহাম্মদী বেগ। মোহাম্মদী বেগ হত্যা করছে। কত টাকার বিনিময়ে হত্যা করছে? 10,000 টাকার বিনিময়ে হত্যা করছে। অ্যাডভান্স কত টাকা নিছে? 5,000 টাকা 5,000 টাকা অ্যাডভান্স নিছে। এর পরের কোশ্চেন আমাকে বলো তো, এই যে সিরাজউদ্দৌলাকে, আমাকে বলো সিরাজউদ্দৌলাকে আটক করছে কে? সিরাজউদ্দৌলাকে আটক করছে কে? আমাকে বলো তো, সিরাজউদ্দৌলাকে আটক করছে কে? বলো, আমরা কি আনসার করতে পারি? সিরাজউদ্দৌলাকে আটক করছে কে? ভাইকে বলো তো, সিরাজউদ্দৌলাকে আটক করছে কে? আমরা খুব ভালো করে জানি সিরাজউদ্দৌলাকে আটক করছে কে বলতো? আটক করছে হচ্ছে মীর কাসেম। সিরাজউদ্দৌলাকে আটক করছে কে বলতো? সিরাজউদ্দৌলাকে আটক করা হয়েছে আমার মীর কাসেম আটক করছে। যদি বলো কোথায় আটক করছে, আমাকে এটা বলো তো, কোথায় কোথায় আটক করা হয়েছে? ভাইকে বলো তো, কোথায় আটক করা হয়েছে? বলো, সিরাজউদ্দৌলাকে আটক করছে কোথায়? আটকটা করছে হচ্ছে ভগবান গোলায়। কোথায় বলো তো? ভগবান গোলায়। কোথায় আটক করছে বলো তো? ভগবান গোলায় সিরাজউদ্দৌলাকে আটক করা হয়েছে। এরপর 29 নাম্বারটা আনসার করো। বিষয়গত দিক থেকে সিরাজউদ্দৌলা কোন ধরনের নাটক? আমাকে বলো তো, বিষয়গত দিক থেকে, এটা মাথায় রাখবা। বিষয়গত দিক থেকে সিরাজউদ্দৌলাকে বলা হয়তো একটা কি নাটক? বলো তো, কি আনসার করতে পারবা? এটা কি আমার সামাজিক নাটক, এটা কি আমার ট্রাজেডি নাটক, এটা কি আমার পৌরাণিক নাটক, নাকি এটা আমার একটা ঐতিহাসিক নাটক? আমরা খুব ভালো করে জানি সিরাজউদ্দৌলা নাটক হচ্ছে বাংলার ইতিহাস নিয়ে লেখা, বাংলার ইতিহাসের একটা অংশ। সো এটা কেমন নাটক হবে? ডেফিনেটলি একটা ঐতিহাসিক নাটক হবে। মাথায় রাখবে এগুলো। কেমন নাটক বলো তো? ঐতিহাসিক নাটক। আসো, 29টা কোশ্চেন আনন্দ খতম। আসো, এরপরে 30 নাম্বারটা আমরা আনসার করি। আলীনগরের সন্ধি কত সালে করা হয়? আসো, আমরা খুব ভালো করে জানি আলীনগরের সন্ধি কত সালে করা। আমাকে বলো তো, আলীনগরের সন্ধি আমার যতটুকু মনে পড়ে 1757। আনসার হবে কিনা ভাইকে জানাও তো। আলীনগরের সন্ধি ভাইয়ের যতটুকু মনে পড়ে 1757 সম্ভবত। আমি একটু দেখে নিচ্ছি। আলীনগর সন্ধি, ইয়েস, আলীনগর সন্ধি করা হয় 1757 সালে। কত সালে? আলীনগরের সন্ধি করা হয় কত সালে বলো তো? আলীনগরের সন্ধি করা হচ্ছে 1757 সালে। আমাকে বলো তো, এই আলীনগর কোন স্থানের পরিবর্তে এই নাম রাখা হয়? বলো তো, কোন স্থানের পরিবর্তে এই নাম রাখা হয়? মানে কোন স্থানের নামটা পরিবর্তন করে আলীনগর রাখা হয়? খুব ভালো করে জানি কোন স্থানের নাম পরিবর্তন করে কলকাতার নাম পরিবর্তন করে কি রাখা হয় বলো তো? কলকাতার নাম পরিবর্তন করে আমার আলীনগর রাখা হয়। আমাকে আরো তুমি কোশ্চেনের আনসার করো। এই আলীনগরের দেওয়ান কাকে নিযুক্ত করা হয়?
আলীনগরের দেওয়ান। রায়হান, ভাইকে বলো তো আলীনগরের দেওয়ান কাকে যুক্ত করা হয়? আমরা খুব ভালো করে জানি কাকে বলতো, রাজা মানিক চাঁদকে। কাকে বলতো, রাজা মানিক চাঁদকে আলীনগরের দেওয়ান নিযুক্ত করা হয়। আসো এরপরে 31 নাম্বারটা আনসার করো। হি ইজ এ ডেড হর্স। এই জায়গায় ডেড হর্স কার সম্পর্কে উক্তিটি করা হয়েছে, মানে কাকে বলা হয়েছে সে একটা ডেড হর্স। ডেড হর্স মানে কি, মৃত ঘোড়া। দেখে ভাইকে আনসার করতো সবাই মিলে, আমরা সবাই মিলে ভাইকে আনসার করতো। বলো 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 বলো। বলো 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 বলো। এই যে ডেড হর্স কাকে বলা হয় বলো তো? ডেড হর্স বলা হচ্ছে আমাদের সিরাজ কই, সিরাজ, এই যে সিরাজউদ্দৌলাকে ডেড হর্স বলা হয়, মানে সে একটা মৃত ঘোড়া। কারণ হচ্ছে কি, কারণ তার সৈন্যবাহিনীরা, তার সেনাবাহিনীরা কেউ তার পক্ষে কাজ করে না, এই জন্য তাকে কি বলা হয়েছে, মৃত ঘোড়া বলা হয়েছে। আসো এরপরে 31 নম্বরের পরে আমরা 32 নাম্বারটা আনসার করি। ওমা 31-এর পরে 33-এ চলে গেছে, 32 বাদ। আসো দেখো কত টাকার বিনিময়, ওহো ওহো ওহো, এটা তো দেখে গেছে আগে আনসার। আচ্ছা, কত টাকার বিনিময়ে মোহাম্মদ বেগ সিরাজউদ্দৌলাকে হত্যা করেন? এটা আমরা খুব ভালো করে জানি। কত টাকার বিনিময়? 10,000 টাকার বিনিময়। এটা আমরা খুব ভালো করে জানি এবং অ্যাডভান্স দিচ্ছে 5,000 টাকা। আমাকে বলো 34 নাম্বারটা আনসার করো। নারায়ণ সিং সিরাজউদ্দৌলার কি ছিলেন? নারায়ণ সিং, দেখছো বারবার এই কোশ্চেন গুলো আসে। নারায়ণ সিং সিরাজউদ্দৌলার কি ছিলেন? আমরা খুব ভালো করে জানি নারায়ণ সিং মন্ত্রী ছিলেন না, সেনাপতি না, কি ছিলেন? গুপ্তচর ছিলেন। এবং আমাকে বলো এই নারায়ণ সিং এর আরেকটা নাম কি, অন্য নাম কি? আমি বারবার এই জিনিসগুলো পড়াই, তুমি দেখতে পাচ্ছ বারবার এই কোশ্চেন গুলো আসতেছে। তাহলে বলো অন্য নাম কি? অন্য নাম হচ্ছে রাইসুল জুহালা। অন্য নাম কি? অন্য নাম হচ্ছে আমার রাইসুল জুহালা। আসো এরপরে পরের কোশ্চেনটা আমরা আনসার করি। পরের 35 নাম্বারটা, সিরাজউদ্দৌলার প্রধান প্রতিবন্ধকতা কি ছিল, মানে সিরাজউদ্দৌলার প্রধান বাধা কি ছিল? এটা কি প্রাসাদ ষড়যন্ত্র, ইংরেজদের ষড়যন্ত্র, পরিবার প্রীতি, নাকি ফরাসিদের ষড়যন্ত্র? ভাই 35 নাম্বারটা আনসার করো। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ভেরি 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 ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ভাই আনসার করো, সবাই মিলে আমরা আনসার করি। বলো 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 প্রধান ষড়যন্ত্রটা কি ছিল? আসো আমরা খুব ভালো করে জানি প্রধান ষড়যন্ত্র কি ছিল বলতো? প্রধান ষড়যন্ত্র ছিল প্রাসাদ ষড়যন্ত্র। প্রধান ষড়যন্ত্র কি ছিল? প্রাসাদ ষড়যন্ত্র। এর কারণ কি, মানে এর প্রাসাদ ষড়যন্ত্র মানে হলো প্রাসাদের মধ্যে যারা যারা ছিল ওরাই নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। প্রবলেমটা এই জায়গাতে আমার, ইংরেজরা কোনো কেউ না। এই যে মীর জাফর, রাজদুর্লভ, রায়বল্লভ, রায়দুর্লভ, রাজবল্লভ, এদের ষড়যন্ত্রটা হচ্ছে কি প্রাসাদ ষড়যন্ত্র বা মূল ষড়যন্ত্র। এরপরে 36 নাম্বারটা আনসার করো। লুৎফুন্নেসা কার কন্যা? আমরা খুব ভালো করে জানি লুৎফুন্নেসা কার কন্যা বলতো? মির্জা ইরিস খা। তাহলে বলতো এটা কার কন্যা হবে? এই যে মির্জা ইরিস খা বা মির্জা ইরিস খান। মির্জা ইরিস খা বা মির্জা ইরিস খান, এই জিনিসগুলো আমরা খুব ভালো করে জানি। আসো এরপরে 37 নাম্বারটা আমরা আনসার করি। আমার আব্বা আম্মা পুত্র স্নেহে তোমাকে লালন পালন করেছেন, সিরাজউদ্দৌলা নাটকে কে কাকে বলছে? এ মনে আছে? আমি যে কালকে বলছিলাম মোহাম্মদী ব্যাগ মানিস না রে, মোহাম্মদী ব্যাগ আমাকে মানিস না, তুই মানলে আমি কষ্ট পাবো, কারণ তুই আমার ভাই। ছোটবেলায় যখন তোর মা বাপ ছিল না, আমার মা বাপ তোকে লালন পালন করছে, পুত্র স্নেহ লালন পালন করছে। কে কাকে বলছে? মোহাম্মদী ব্যাগ সিরাজকে না, সিরাজউদ্দৌলা মোহাম্মদী ব্যাগকে। আনসার হচ্ছে আমার কত নাম্বারটা? খ নাম্বারটা। আসো এরপরে 37-এর পরে আমরা 38 নাম্বারটা, সিরাজউদ্দৌলা নাটকের চতুর্থ অঙ্কের দ্বিতীয় দৃশ্যের সাল কত? দেখছো কোশ্চেনটা খুব লেল লেল মার্কা কোশ্চেন আসছে। চতুর্থ অঙ্কের দ্বিতীয় দৃশ্যের সাল, দেখছো একদম লেল লেল মার্কা কোশ্চেন আসছে। এটা যে পারবি তে একদম 100 লিজেন্ড পারবি। আমি জানি তোরা ম্যাক্সিমাম পারবি না, কারণ এতগুলা সাল, মানে 12টা দৃশ্যের সাল স্থান মনে রাখার খুবই টাফ। বাট আমার হাম্বল রিকোয়েস্ট থাকবে, মানে আমার হাম্বল রিকোয়েস্ট থাকবে, বোর্ড ইয়া হয়ে যাবা, মানে এগুলা শিখবা শিখে শিখে পড়বা, পড়তে পড়তে শিখবা, পড়তে পড়তে লিখবা, কেমন? তাহলে এটা আনসারটা আমি নিজেও পারি না, আমি দেখে নিচ্ছি এটা আনসার কি হবে বলতো? এটা হচ্ছে 2রা জুলাই 1757। 2রা জুলাই 1757 কি হবে? 2রা জুলাই 1757। আসো এরপর 38-এর পরে 39 নাম্বারটা আমরা আনসার করি। আজ আমরা সবাই সন্দেহ দোলায় দুলছি, কেউ কাউকে বিশ্বাস করতে পারছি না। উক্তিটি কার? দেখি কে কে বলতে পারবা। উক্তিটি কার বলো? আজ আমরা সবাই সন্দেহ দোলায় দুলছি, কেউ কাউকে বিশ্বাস করতে পারছি না। আমার এটা লর্ড ক্লাইভের উক্তি কখনো হবে না, এটা মীর মর্দানের উক্তি কখনো হবে না, এটা হয়তো মীর জাফর উক্তি হবে, নয়তো জগৎ শ্রীর উক্তি হবে। এবার ভাইকে আনসার করে কারা কারা বলতে পারবা? কারা কারা বলতে পারবে? এবার কার উক্তি বল, কার কার বলো।
এমএসটি আঞ্জুমান এইচএসি 26 কেউ আছো? 26-এর অনেক আছে। 26 তোমাদের একটা টেলিগ্রাম গ্রুপ খুলছি, সরি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলছি। তো এই 26 যারা যারা আছো ভাইকে আমাকে আজকে পেজের মধ্যে মেসেজ দিয়ে রাখো, সবাইকে হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যাড করে দিবে। এবং জাস্ট একটা শর্ত, তুমি জাস্ট যারা যারা অ্যাড হবা তোমাদের প্রত্যেকে তোমাদের 10 জন ফ্রেন্ডকে কমপক্ষে অ্যাড করে নিবা। যারা যারা অ্যাড হবা তোমরা প্রত্যেকে কমপক্ষে তোমাদের 10 জন ফ্রেন্ডকে অ্যাড করে নিবা। আসো তাহলে দেখো তো এই যে এটা কি হবে, মীর জাফর হবে নাকি জগৎ শেঠ হবে? আসো আমরা সবাই সন্দেহ তুলে বলছি এটা হচ্ছে মীর জাফর উক্তি, মানে কেউ কাউকে বিশ্বাস করতে পারতেছি না। এই যে মীর জাফর যাদেরকে নিয়ে নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে এদেরকেও বিশ্বাস করতে পারতেছে না, কখন না এরা আবার মীর জাফর বিরুদ্ধে ষড়যন্ত্র করে। তো এই জন্যই বলছিল আমরা কেউ কাউকে কি বিশ্বাস করতে পারতেছি না। আসো এরপরে 40 নাম্বারটা, যত বড় মুখ নয় তত বড় কথা, সংলাপ টিকার ওই যে একদম প্রথম পেজে আছে, যত বড় মুখ নয় তত বড় কথা। হ্যাঁ, এটা কি বলছে বলতো? এটা বলছে আমাদের ক্ল্যাটন বলছে। এটা কে বলছে? ক্ল্যাটন বলছে। কি ওকে, এটা কে বলছে বলতো? এটা বলছে আমাদের ক্ল্যাটন বলছে। ক্ল্যাটন কাকে বলছে বলতো? কাকে বলছে বলো? ক্ল্যাটন এই উক্তিটি কাকে বলছে? ক্ল্যাটন এই উক্তিটি বলছে ওয়ালি খানকে বলছে। ক্ল্যাটন এই উক্তিটি কাকে বলছে বলতো? ওয়ালি খানকে বলছে। আসো এরপরে 41 নাম্বারটা, উই হ্যাভ কাম টু আর্ন মানি এন্ড নট টু গেট ইনটু পলিটিক্স। সিরাজউদ্দৌলা নাটকে এই সংলাপটা উচ্চারণ করে কে? মানে বলছে উই হ্যাভ টু কাম টু আর্ন মানি, আমরা টাকা ইনকাম করতে আসছি, রাজনীতি করতে আসছি। প্রথম কথা হলো দেখো এই জিনিসটা কে বলতে পারে? হলওয়ার, ডাক্তার কখনো এসব কথা বলে না। জর্জ এরকম কি ভাই? জর্জ কখনো নাই। তাহলে এটাকে ক্ল্যাটন বলছে নাকি ওয়াটসন বলছে? প্রথম কথা, সিরাজউদ্দৌলাকে বোঝানো হয়েছে। কোন কবি নবাব সিরাজউদ্দৌলার চরিত্র নির্ভর নাটক রচনা করেন? তাহলে সিরাজউদ্দৌলার চরিত্র নির্ভর নাটক রচনা করেন কে? আমরা খুব ভালো করে জানি না। কে রচনা করেন বলতো? কে? আবু জাফর বৈতুল্লাহ? না, এটা কি সিকান্দার আবু জাফর। এগুলো আমরা খুব ভালো করে জানি। আসো 44-এর পরে 45 নাম্বারটা আমরা আনসার করি। 45 দেখো, কোম্পানির ঘুষখোর রাতারাতি সেনাধ্যক্ষ হয়ে বসেছে। কার উক্তি? কোম্পানির ঘুষখোর রাতারাতি সেনাধ্যক্ষ হয়ে বসছে, এটা কার উক্তি ছিল বলতো? এটা হচ্ছে ডেফিনেটলি আমাদের সিরাজের উক্তি হওয়ার কথা। যারা যারা সিরাজউদ্দৌলার উক্তিগুলো পড়ছো দেখছো, বারবার বলি উক্তি থেকে অনেক প্রশ্ন আসে। কার উক্তি? সিরাজউদ্দৌলার উক্তি। সিকান্দার আবু জাফর সম্বন্ধিত সমকাল পত্রিকাটা ছিল। দেখ আমি তোদেরকে কিছুক্ষণ আগে যখন সমকাল পত্রিকা সম্পর্কে আসছে তখন আমি তোদেরকে বলছিলাম, দেখলি বলছিলাম। কার কার মনে আছে? কার কার মনে আছে ভাইকে বল, কার কার মনে আছে? যখন কিছুক্ষণ আগে সমকাল পত্রিকাটা আসছিল তখন আমি বলছিলাম এই কথাটা, যে সমকাল পত্রিকা কি মাসিক না সাপ্তাহিক না ওইটা কিন্তু পরীক্ষা প্রশ্ন আসে। ভাইকে বলো তো, বলো বলো সমকাল পত্রিকাটা কেমন ছিল? সমকাল পত্রিকাটা ছিল আমার মাসিক পত্রিকা। এটা কি মাসিক সমকাল পত্রিকা ছিল। আসো এরপরে 46-এর পরে 47 নাম্বারটা আনসার করি। সিরাজউদ্দৌলা নাটকে প্রথম অঙ্ক, প্রথম দৃশ্যের স্থান। তাহলে দেখ প্রথম অঙ্কের প্রথম দৃশ্য, এটা কিছুক্ষণ আগে আমরা পড়ছি, এটা কি হবে বলতো? ফোর্ট উইলিয়াম দুর্গ হবে। এরপরে 48 নাম্বারটা, কোন নদীর তীরে পলাশী অবস্থিত? বল পলাশীটা কোন নদীর তীরে অবস্থিত? পলাশী কোন নদীর তীরে অবস্থিত? ভাইকে বলতে, এটা কি ভাগীরথী নদীর তীরে না? ভাগীরথী নদীর তীরে তো সম্ভবত যতটুকু মনে পড়ে। পলাশী কোন নদীর তীরে অবস্থিত? ইয়েস, তাহলে পলাশী কোন নদীর তীরে অবস্থিত বলতো? পলাশী আমার ভাগীরথী নদীর তীরে অবস্থিত। আসো এরপরে ভাইকে 49-50 নাম্বারটা আনসার করে বলো। দৌলত আমার কাছে ভগবানের দাদা মশাইয়ের চেয়েও বড়। কার উক্তি? ওই যে বলছিলাম দৌলতের পূজারী। দৌলতের পূজারী কে মনে আছে? দৌলতের পূজারী কে? ওটা হচ্ছে কে? অমিসাদ, যাকে কি বলা হয়? দৌলতের পূজারী। 50 নাম্বারটা, বোঝা যতই দুর্বহ, বোঝা যত দুর্বহই হোক একাই তা বইবার চেষ্টা করবো। উক্তিটি কার? মানে এখানে বলছে দেশকে স্বাধীন করার জন্য আমাকে যত কষ্ট করা লাগে একা করা লাগলাম, একা করবো। এটা কে বলছে? খুব ভালো করে জানি এটা কে বলছে বলতো? সিরাজউদ্দৌলা এই উক্তিটি করেছেন। আলহামদুলিল্লাহ 50টা এমসিকিউ শেষ। আমাকে জাস্ট এটা জানো 50-এর মধ্যে কে কয়টা পেয়েছো? মানে 50-এর মধ্যে কে কত মার্ক পেয়েছে? আমাদের আরো কিছু এমসিকিউ আছে, আমরা আরো কিছু এমসিকিউ দেখবো। জাস্ট আমাকে এটা জানো কার কয়টা হয়েছে এমসিকিউ। দেখি বলো তো, দেখি বলো তো কার কয়টা হয়েছে এমসিকিউ। বলো কার এমসিকিউ কয়টা হয়েছে দেখি তো। আরো এমসিকিউ আছে, আমরা কেউ যাবো না। আটচল্লিশটা, 2টা বলেছে। নুসরাত জাহানুপুর ওকে ফাইন, 48 পাইছে ওকে ফাইন। ওকে ওকে জাহিদুল ইসলাম সাকিব, আমি 30টা পাই নাই। কেন এত কম? কেন এত কম কেন হবে? মাইর দেওয়া উচিত। আমার আজকে মানে চোখের মধ্যে কেন জানি মানে পুরো ঘুম ঘুম। আজকে দেখে আমি কিন্তু কোনো মজা করি নাই, মানে পুরো চোখের মধ্যে কেমন জানি ঘুম ঘুম। মানে আসলে
লাস্ট কবে যে একটু মন মতো ঘুমাইছি, মাথার মধ্যে টেনশন ছাড়া, যে আমার কাজ আছে অনেক, মাথার মধ্যে টেনশন ছাড়া যে আমি লাস্ট কবে ঘুমাইছি আমি নিজেও বলতে পারি না, যে আমি লাস্ট টেনশন ছাড়া, টেনশন মুক্ত হয়ে কবে ঘুমাইছি। মানে খুবই এই জন্য ক্লাসটা খুব দ্রুত শেষ করে দেব। আর ভাইয়ের জন্য যারা যারা ভাইকে ভালোবাসো মন থেকে একটু দোয়া করিও। মানে অনেক কিছু হচ্ছে আসলে, মাথা মতো একদম কাজে করে না মাঝে মাঝে। ওকে, ওকে ওকে আসো তাহলে। বাকি যেগুলো আছে এগুলো ভাই আমরা ইনশাআল্লাহ একটা না শেষ করে দিই, ঠিক আছে? বাকি যে কয়টা এমসিকিউ আছে, আর আমরা বেশি না 10টা এমসিকিউ পড়বো, ঠিক আছে? আর আমরা বেশি না 10টা এমসিকিউ পড়বো, টোটাল 60টা এমসিকিউ পড়বো আমরা। শিডিউল নাটক টোটাল 60টা এমসিকিউ পড়বো, আসো। আর 10টা এমসিকিউ পড়বো, আসো। আচ্ছা, এর আগে আবার একটু বলি, জাস্ট আমাদের ওয়ান শট ব্যাচে তোমরা যারা যারা এখনো যুক্ত হও নাই, মানে বাংলা ইংলিশ আইসিটির জন্য আমি বলবো যে ওয়ান অফ দ্য বেস্ট কোর্স ইন বাংলাদেশ। এটা আমি বুক ফুলে বলতে পারি, কারণ ইনশাল্লাহ আমাদের পরিশ্রম, স্পেশালি আমার পরিশ্রম, তোমাদের রাহান ভাইয়ের পরিশ্রম, এবং আইসিটির যে টিচার ও ব্রিলিয়েন্ট, ও অনেক পরিশ্রম করে না, একদম সত্য কথা, কারণ আমি মিথ্যা কথা বললাম না। ও ব্রিলিয়েন্ট, ওর লেখাপড়া নিয়ে অনেক ব্যস্ত, ও 2টি ইউনিভার্সিটি পড়ো, অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। তো আমরা দুজনে যে পরিশ্রম করি তোমাদের জন্য, এটা একদম আগুন ধরে যাবে। এবং ভাইয়ের তো ক্লাস বলা চলে যে প্রায় শেষ তোমাদের সাথে। ফ্রি ক্লাস হয়তো বা 2 দিন নেব, আগামীকাল আর পরশু দিন। সেটা হচ্ছে তোমার আগামীকাল কিন্তু লাল সালোর ক্লাস, আগামীকালকে লাল সালো নেবে, এরপরের দিন লাল সালোর এমসিকিউ নেব। এরপরে হয়তো বা ফ্রিতে তোমরা ভাইকে আর পাবা না, হয়তো একদম পরীক্ষার আগে রিভিশন ক্লাস বা এরকম কিছু একটা হইতে পারে। আর হয়তো বা ভাইকে পাবা না। মাঝে তোমাদের রাহান ভাই আবার একটু ইংলিশ নেবে, তোমাদের ইংলিশ যা লাগবে বলিও, তোমাদের রাহান ভাই তোমাদের নিবে। পেইডে তো আজকে দেখলাম যে তোমার ফার্স্ট পেপারের রিটেন পার্ট সব শেষ করে দিচ্ছে, যা যা যেভাবে বোঝানো দরকার। সো ফ্রিতেও তোমাদের যদি কিছু লেগে থাকে ভাইকে বলিও, সেকেন্ড পেপার বা ফার্স্ট পেপার প্যাসেজ ইংলিশ যা লাগবে দিও। আচ্ছা, আমি একটু দেখতে চাই আমাদের ব্যাচে মানে ভর্তি হতে ইচ্ছুক কারা কারা, ভাইকে বলো তো। ফারজানা ভাই আমাকে তো অ্যাড করেন নাই, মানে কোথায় অ্যাড করি না ভাইকে বলো তো, কোথায় অ্যাড করেন? এক্সাম ব্যাচে, আইসিটি পেড ব্যাচের ক্লাস হয় না কেন? সুবর্ণা মায়ের চিনো? মায়ের আমাকে এটা বলো জাস্ট, মায়ের চিনো? আইসিটি বললাম না তোমাদের, আইসিটি টিচারের মাঝখান দিয়ে 5 দিন পরীক্ষা ছিল, ও পরীক্ষা শেষ করছে, আজকে রাত 10টা আইসিটি ক্লাস আছে। রুটিন দিছি, তোমরা রুটিন দেখো নাই পেড ব্যাচে কেমন? আচ্ছা, আর আমরা 10টা এমসিকিউ সলভ করি কেমন? ভাই আজকে অনেক টায়ার্ড হয়ে আছি, মানে অনেক টায়ার্ড হয়ে আছি। আচ্ছা আমি একটু বলি, সেটা হচ্ছে আচ্ছা এই কোর্স ফিটা কত আমি একটু, এটা আমরা খুব ভালো করে জানি। কোর্স ফি 999 টাকা না, জাস্ট এখন 900 টাকা দিয়ে তুমি ভর্তি হতে পারবা। এত কমে আমার মনে হয় যে কোথাও তুমি ভর্তি হতে পারবা। এবং ভাই যদি আল্লাহ যদি সুস্থ রাখে আমাকে, যেহেতু আমাদের অলরেডি সেকেন্ড পেপার ভাই শেষ, আগামী 2 থেকে 3 দিনের মধ্যে আমি বাংলা কবিতা শেষ করে ফেলবো। এরপরে আবার একটা টানা মিশন দিলে গল্প শেষ, আবার নাটক উপন্যাস মোটামুটি, তাহলে আমার তো বাংলা শেষ। তাহলে এরপর আবার যে 20-25 দিন সময় থাকবে, তখন কি করব? তখন হয়তোবা ভাই আরেকটা ব্যাচ আনবো, রিভিশন ব্যাচ, একটা রিভিশন ব্যাচ আনবো, যদি আল্লাহ সবকিছু ঠিকঠাক রাখে একটা রিভিশন ব্যাচ আনবো। ওই ব্যাচটা তোমাদেরকে একদম ফুল ফ্রিতে দিয়ে দিব। তাহলে যদি মানে আল্লাহর রহমত থাকে, সবকিছু ঠিকঠাক থাকে, ওই ব্যাচ যদি আসে, তোমরা ভাইয়ের প্রিভিয়াস ব্যাচ পাইছো বা রানিং এখনের লাইভ ব্যাচটা পাচ্ছ, আবার সামনের একটা ব্যাচ পাবা মাত্র 900 টাকায়, মানে চিন্তারও বাহিরে, তোমাদের চিন্তারও বাহিরে। তোমাদের তো মানে লাভ দিয়ে বরফুরি দেওয়ার কথা ছিল ভাইয়ের। সুমাইয়া আক্তার ক্লাস কি এখনো শেষ? না, ক্লাস এখনো শেষ হয়নি। আচ্ছা, আমরা আরো 10টা এমসিকিউ সলভ করে আমরা কেউ যাবো না, কেমন? আচ্ছা, কারো যদি ভর্তি হওয়ার ইচ্ছা থাকে, কোনো প্রবলেম বাট ভর্তি হতে পারতেছে না, প্রবলেমের জন্য ভাইকে নক দিও, আমি যতটুকু সাধ্য ইনশাল্লাহ তোমাকে ইয়ে করবো, কেমন? আসো। আচ্ছা, এবার আমরা একটু যাচ্ছি, এবার আমরা একটু কোথায় যাচ্ছি বলো তো? আমরা একটু, আচ্ছা এবার আমরা 51 নাম্বারটা আনসার করি। বলো, সিরাজউদ্দৌলার প্রধান গুপ্তচরকে? বারবার এই প্রশ্নটা আসে, প্রধান গুপ্তচরকে? প্রধান গুপ্তচর হলো নারায়ণ সিং। 52 নাম্বারটাকে? আমরা এমন কিছু করলাম যা ইতিহাস হবে। উক্তিটি কার আমাকে বলতো? আমরা এমন কিছু করলাম যা ইতিহাস হবে। উক্তিটি কার ছিল বলতো? উক্তিটি ছিল আমাদের ক্লাইভের উক্তি। ওই যে যখন নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, তখন ক্লাইভ এই কথাটা বলছিল যে আমরা এমন কিছু করলাম যা ইতিহাস হবে এক সময়। তো এই তাহলে এই কথাটা কে বলছে বলতো? এই কথাটা ক্লাইভ বলছিল। এবার 52 পরে 53 নাম্বারটা আমরা আনসার করি। 53 নাম্বারটা দেখো, নবাবের কোনো ক্ষমতা নাই। ক্লাইভের এই কথার অর্থ কি? মানে ক্লাইভ কেন বলছে নবাবের কোনো ক্ষমতা নাই? নবাব কি দুর্বল শাসক? প্রজারা নবাব বিরোধী? নিকট অস্ত্রা প্রতারক? অস্ত্রে শস্ত্রে অপরিপূর্ণ? এটাকে নবাব দুর্বল? না। প্রজারা কি নবাব বিরোধী ছিল? না। প্রবলেমটা কোন জায়গায় ছিল? প্রবলেম হচ্ছে নিকট অস্ত্রা প্রতারক ছিল। অর্থাৎ নবাবের যারা কাছের মানুষ ছিল, ওরা কি ছিল বলতো? ওরাও তোমার প্রতারক ছিল। ওকে ফাইন,
ওয়ালাইকুম সালাম। জি, কে? হ্যাঁ হ্যাঁ, আমাদের কি বাংলা ইংলিশ আইসিটি কোর্সে ভর্তি হতে চাচ্ছেন? আচ্ছা আচ্ছা, আমাদের এটা তো হচ্ছে আমাদের বাংলা ইংলিশ আইসিটি কোর্স আছে। জি জি। আচ্ছা আচ্ছা, করতে পারো। তুমি জাস্ট আমাদের পেজের মধ্যে একটু মেসেজ দিয়ে রাখো, ভাই একটু ক্লাসে আছি তো, পেজের মধ্যে মেসেজ দিয়ে রাখো। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে ওকে। আচ্ছা, তোমরা যারা যারা ভর্তি হবা, ভাই এই কোর্স কাদের জন্য? HSC 25, এটা HSC 25-26 উভয়ের জন্য। সবাই করতে পারো, কোনো সমস্যা না। যারা যারা ভর্তি হবা, কল না দিয়ে, মানে ভাই এত পরিমাণে ব্যস্ত থাকি, কল ধরার কোনো সুযোগ পাই না, কল না দিয়ে ভাই পেজের মধ্যে মেসেজ দিয়ে রাখি, আমি আমার সুযোগ মতো রিপ্লাই দিয়ে রাখবো, কেমন আসো? আচ্ছা দেখো, আমি আজকে একদম আস্তে আস্তে কথা বলতেছি, এই জন্য এক্সট্রিমলি সরি। 54 নাম্বারটা আনসার করো। চারদিকে শুধু অবিশ্বাস আর ষড়যন্ত্র। রায় দুর্লভের এই উক্তি দিতে তার কোন ধরনের মনোভাব ফুটে উঠছে? অর্থাৎ রায় দুর্লভ কেন বলছে যে চারদিকে অবিশ্বাস আর ষড়যন্ত্র? এটা দ্বারা কি সে কি নির্লোভ বুঝেছে, দ্বিধাগ্রস্ততা বুঝেছে, স্বার্থপরতা, আত্মবিশ্বাস? আমাকে বলো তো, আসো 54 নাম্বারটা আনসার করি আমরা সবাই। 54 নাম্বারটা আমরা প্রত্যেক আনসার করি। দেখো, প্রথম কথা হলো চারদিকে শুধু অবিশ্বাস ষড়যন্ত্র, কাউকে বিশ্বাস করতে পারতেছি না। এটার দ্বারা কি তার মধ্যে আত্মবিশ্বাস বুঝেছে? না, আত্মবিশ্বাস তো জিন্দেগিতে হবে না, এটা কাটা প্রথমে। এরপরে নির্লোভ, তার মধ্যে কোনো লোভ নাই, এরকম কিছু না, সেও তো লোভী, ক্ষমতার লোভী, তাহলে এটাও হবে না। এখন ভাই আমার মধ্যে দ্বিধাগ্রস্ততা যে কোনো একটা হবে, অথবা স্বার্থপর। দেখ এমসিকিউ আনসার করার সিস্টেমটা কি, দেখ দ্বিধাগ্রস্ততা বলে না স্বার্থপর। আচ্ছা দেখো তো, চারদিকে শুধু অবিশ্বাস আর ষড়যন্ত্র, এই জায়গাতে তার স্বার্থ আছে কিছুটা, ওকে ফাইন, বাট এখানে কি সে তার স্বার্থ নিয়ে কথা বলছে? না, সেখানে কনফিউজ, কাকে বিশ্বাস করবে, কাকে না বিশ্বাস করবে, কে কখন কার পিছন মেরে দেয়, কাকে বিশ্বাস করবে, কে কখন ষড়যন্ত্র করে, সে কনফিউজ হয়ে আছে, দ্বিধাগ্রস্ত হয়ে আছে। তো এই জায়গাতে আনসার হবে কি, দ্বিধাগ্রস্তটাই মোর অ্যাপ্রোপ্রিয়েট। আসো এরপরে 55 নাম্বারটা আমরা আনসার করি। দেখো, গঙ্গা জল ছুঁয়ে ঈশ্বরের নামে শপথ করেছিলেন কে? দেখি ভাই এটা বলো তো। গঙ্গা জল ছুঁয়ে ঈশ্বরের নামে শপথ করেছিল কে? দেখি ভাইকে বলো। গঙ্গা জল ছুঁয়ে ঈশ্বরের নামে শপথ কি করে? ভাইকে বলো, প্রত্যেক আনসার করো, বলো 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 বলো। গঙ্গা জল ছুঁয়ে ঈশ্বরের নামে শপথ করেন কিডা? আচ্ছা, এটা একটু তোমাদেরকে বলি, আমি যতটুকু জানি গঙ্গা জল ছুঁয়ে তোমার, ভাইকে এটা একটু 55 নাম্বারটা আনসার করো তো। এটা কি তোমার জগৎ শেঠ? আমাকে এটা একটু আনসার করো, এটা কি জগৎ শেঠ নাকি? আমি একটু বই দেখা লাগবে, এটা দেখতে মন চাইতেছে না, কেউ একজন এটা ভাইকে আনসার করো, বলো তো। 55 নাম্বারটা কারা কারা শিওর ভাইকে এটা আনসার করো। 55 যারা যারা শিওর, বলো বলো। আচ্ছা, 55 ক নাম্বারটা, 55 গরুর গো নাম্বারটা, 55 গরুর গো, ওকে ফাইন, ওকে ওকে, বাহ। কেউ ক, কেউ গরুর গো, কেউ খ, তো গোড়ার গোটাও কেউ আনসার করো, গোড়ার গোটাও কেউ আনসার করো। আচ্ছা, এই জায়গাতে আমি নিজেই কনফিউজড, মানে আমি যতটুকু জানি যে গঙ্গা জল ছুঁয়ে তোমার রাজবল্লভ, জগৎ শেঠ, রায় দুর্লভ সবাই শপথ করেছিলেন। তোমার এটা কনফিউজড। 55 নাম্বারটা একটু দেখা লাগবে। 55 নাম্বারটা আমার মানে ভালো লাগতেছে এখন দেখতে, আজকে দেখতেছি যে একদম মুখ অফ অফ হয়ে পড়াচ্ছি। মাঝে মাঝে হয় বুঝছো, মানে পড়ানোর খুব মানে ইয়ে পাই না, হয় মাঝে মাঝে এরকম। এটা একটু তোমরা আনসারটা দেখে নিও প্লিজ, কেউ একটু আনসারটা এটা দেখে নিও গুগল থেকে, কেউ আনসার থেকে দেখে নিয়ে আসো। 56 নাম্বারটা বলো, ঘরের লোক অবিশ্বাসী হলে বাইরের লোকের পক্ষে সবই সম্ভব। লুৎফা উক্তিটি কার? তাহলে লুৎফাকে কে কথা বলে আমরা খুব ভালো করে জানি। লুৎফাকে কে বলে? উক্তিটি হচ্ছে সিরাজের উক্তি, অর্থাৎ লুৎফা সব মানে সিরাজ লুৎফাকে কথা বলে। আসো এরপরে 57 নাম্বারটা, সিরাজের কোন অমাত্য নিরিশ্ববাদী জৈন ধর্মের, মাথায় রাখবা জৈন ধর্মের কে বলতো? জৈন ধর্মের ছিল তোমার জগৎ সেন। জৈন ধর্মের কি ছিল বলতো? জৈন ধর্মের ছিল তোমার জগৎ শেঠ। জৈন ধর্মের কে ছিল বলতো? জৈন ধর্মের ছিল যে তোমার কে বলতো? জগৎ শেঠ। জৈন ধর্মের কে ছিল? জৈন ধর্মের ছিল জগৎ শেঠ, এটা মাথায় রাখবা। সিরাজকে হত্যা করতে মোহাম্মদ ইবাক অগ্রিম নিচে 5000 টাকা, এগুলো পাগলও পারবো ভাই, চোখ বন্ধ করে। আসো লাস্ট 2 কোশ্চেন,
59 নাম্বারটা, মীর জাফর নবাব হওয়ার পর ক্লাইভ কোন এলাকার স্থায়ী মালিকানা পায়? আমরা খুব ভালো করে জানি কোন এলাকার বলতো, 24 পরগনার স্থায়ী মালিকানা সে পেয়ে যায়। ইংরেজদের হয়ে যুদ্ধ করছি কোম্পানির টাকার জন্য না, তাই বলে বাঙালিকে কাপুরুষ নয়, ওয়ালি খানের এই উক্তিতে কি প্রকাশ পেয়েছে বলতো? মানে বলছে কি যে ইংরেজদের কোম্পানির টাকার জন্য যুদ্ধ করতেছি, তার মানে এই না যে বাঙালি কাপুরুষ। বাঙালি নিয়ে কোনো খারাপ কথা বলবেন না, দ্যাট মিনস বাঙালি নিয়ে তার মধ্যে একটা টান আছে, দেশ নিয়ে টান না। দেশ নিয়ে টান থাকলেও সে দেশের বিপক্ষে যুদ্ধ করতো না, ইংরেজদের পক্ষে যুদ্ধ করতো না। টাকার জন্য ইংরেজদের পক্ষে যুদ্ধ করে, কিন্তু জাতির নিয়ে, বাঙালি জাতির নিয়ে একটা কথা বলছে, এটা তার ইগোতে লাগছে। দ্যাট মিনস এটা তার মধ্যে কি জাতীয় দেশপ্রেম প্রকাশ হয়েছে না, জাতীয়তাবাদ প্রকাশ হয়েছে, অর্থাৎ তার জাতিগত একটা টান আছে। আমার এই জাতির কথা কথা পারতেন না। আসো আলহামদুলিল্লাহ 60টা এমসিকিউ গেছে। চলো আজকে আমরা এমসিকিউ সলভ না করি, আজকে ভাই নিজের ভালো লাগতেছে না। আগামীকালকের ক্লাসটা সবচেয়ে মানে তোমার লাইফের দেখা সবচেয়ে বেস্ট একটা ক্লাস হবে ইনশাল্লাহ। আগামীকালকের ক্লাসটা তোমার লাইফের সবচেয়ে বেস্ট একটা ক্লাস হবে, লাল সালুর ক্লাসটা। লাল সালু বলো, লাল সালু আমাকে এটা জানাও তো, লাল সালু 100 কারা কারা পারো আমাকে বলো, যে লাল সালু 100 পারি আমরা ভাই, লাল সালু আমরা 100 পারি, এটা কারা কারা আছো ভাই কে বলো? পারলে বলো ইয়েস, না পারলে বলো নো। তাহলে দেখবা আগামীকালকে একদম লাল সালুর পুরো বাস্তব একটি হবে। ভাইকে বলো টক শোন, এটা করে লাইভ শো। একটু পানি দিছে নিয়ে প্রচুর বিষয় লাগছে। আগামীকাল ইনশাল্লাহ রাত 8টায় লাল সালুর খুব লেল মার্কে একটা লাইভ শো হবে, যেখানে একদম তোমার মানে আগামীকালকে এমন এমন ক্যারেক্টারগুলো আসবে, মজিদ আসবে, এরপরে তোমার ওবায়দুল কাদের আসবে, যেহেতু মাতব্বর আছে, এরপরে তোমার আক্কাস আসবে একদম, এরপরে তোমার আর কে কে আছে, জমিলার মতো দেখতে শুনতে ইয়া, রহিমার মতো ইয়া, অনেকে আসবে ইনশাল্লাহ আগামীকালকে করে। নো ভাই আমি এখন লাল সালু পড়ি নাই, 70% পারি, 50% পারি। আচ্ছা বুঝতে পারছি, মানে কেউ হয়তো লাল সালু অনেকবারে পারো না, কারো প্রিপারেশন 50%, কারো 60%, কারো 70%, কারো 0%, যার যেই প্রিপারেশন হোক না কেন ইনশাল্লাহ আগামীকালকে একদম লেল মার্কা ভাবে আমরা লাল সালুটাকে A to Z কমপ্লিট করবো। আসো এবার তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই, তোমাদের জন্য ভাই আজকে যেটা আনছি। আসো তোমাদের জন্য ভাই আজকে যেটা আনছি সেটা হচ্ছে আমাদের এই ওয়েমারটা, যেই তারা দোদরা আটকে দিয়ে খোলা রাখো কেন। আচ্ছা তোমাদের জন্য ভাই যে জিনিসটা রাখছে এটা হচ্ছে আমাদের ওয়েমারটা। এই ওয়েমারটা জাস্ট একটু দেখো তো, তোমার কাছে পরিচিত মনে হচ্ছে কিনা? ওয়েমারটা দেখো তো, তুমি কোথাও দেখছো? তোমাদের বোর্ডের ওয়েমারটা সেম টু সেম এরকম হবে, যেটার ডিফারেন্সটা কোন জায়গায়? তোমাদের বোর্ডের ওয়েমারে থাকবে 2টা পেজ। প্রথমত তোমাদের নাম টাম একটা থাকবে, ওইটা হচ্ছে টিচাররা যেটা চিরে নেয়, মানে একদম সিরে নিজে যেটা ওইটা, আর আরেকটা থাকবে ঠিক এইরকম একটা ওয়েমার তোমাদের। তো এই ওয়েমারে তোমরা এক্সাম দিবা। এখন যত বেশি মনে করো এই ওয়েমারে যত এক্সাম দিবা তো তোমার হাত চলে আসবে না বলো তো? একদম বাংলা এক্সাম, আইসিটি এক্সাম, যত বেশি এক্সাম ওয়েমারে দিব তো তোমার হাত চলো। তুমি চাইলে অন্যান্য সাবজেক্টও এই ওয়েমারে পরীক্ষা দিতে পারে। এটা এমন না যে ভাই অনলি বাংলা দেওয়া যাবে, অনলি ইংরেজি দেওয়া যাবে। তুমি এখানে যেই সাবজেক্ট এমসিকিউ আছে সব তুমি দিতে পারো। তোমাদের জন্য ভাই এই অফলাইন এক্সামটা চালু করছি, যেটা আমার মনে হয় না বাংলাদেশে এখন পর্যন্ত কোনো অনলাইন থেকে এই উদ্যোগটা কে নিয়েছে। হ্যাঁ অনলাইন এক্সাম অনেকেই নেয়, অনলাইনে এক্সাম অনেকেই নেয়, অনলাইনে গুগল ফর্ম ওয়েবসাইটে অনেকে এক্সাম আছে, বাট এই জায়গায় আমার মনে হয় যে কেউ এক্সাম নিতে পারে এই জায়গাতে। সো ভাইয়া প্রথম আমার মাথায় এটা আসছে যে আমি আমার ভার্সিটি ব্যাচে যে সেম কাজটা করি, আমি ওয়েমার দিয়ে দিই, কোশ্চেন দিয়ে দিই, ওরা বাসায় বসে বসে এক্সাম দেয়, ভাইয়ের সাথে মিলাই নেয়। সো আমি তোমাদেরকে ইনশাল্লাহ এই পিডিএফটা জাস্ট প্রত্যেকে ওয়েমারটা পেয়ে যাবা, বাসায় বসে বসে এক্সাম দিও। 30 দিনে 30টা মডেল টেস্ট দিলে তুমি জাস্ট চিন্তা করো তোমার এখন যেই লেভেলের প্রিপারেশন আছে ওই লেভেলের প্রিপারেশন থেকে তোমার কোন লেভেলে যাবে। এবং তোমাদেরকে আমার অলরেডি কোশ্চেনের কাজ চলতেছে, এইরকম কোশ্চেন মানে কোশ্চেন হাতে নিয়ে এক্সাম দিবা, কোশ্চেন হাতে নিয়ে এক্সাম দিবা, ওয়েমার এক্সাম দিবা। ওই ওয়েমার মানে যখন তুমি সিকিউ লিখবা, সিকিউটা আলাদা খাতার মধ্যে, ওইটা আমি বলবো 4টা পেজ দেবা, বড় বড় যে রিম খাতা যেগুলো আছে ওখান থেকে 4টা টান দিবা, 4টা টান দিয়ে পিন আপ করে মার্জিন করে টাইম টু টাইম এক্সাম দিবা, এরপরে আমার কাছে জমা দিবা। লুজ লাগলে লুজ নিয়ে এরপরে নিবা, বাট একসাথে 5টা দেওয়া যায় না। একদম পুরো পরীক্ষার সিস্টেম যেভাবে তুমি পরীক্ষা দাও ওইভাবে আমি তোমাকে টানা 30 দিন এক্সাম দেওয়াবো। সো এই এক্সামের রুটিনটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। অনেকেই এখন বলছে ভাই এখন রুটিন পাই নাই, তাদের জন্য ভাই দেখাচ্ছি জাস্ট এই এক্সামের রুটিনটা একটু জাস্ট আমি দেখাচ্ছি। রুটিনটা কই, এই যে রুটিনটা হচ্ছে আমাদের আগামী ইনশাল্লাহ পরশু দিন 25 তারিখ থেকে আমাদের এক্সাম স্টার্ট হবে। বাংলা এক্সাম দিয়ে স্টার্ট হবে আমাদের, ডে 1 দিয়ে বাংলা দিয়ে আমাদের এক্সামটি স্টার্ট হবে। সো যারা যারা
এক্সামের রুটিনটা এখনো পাও নাই, জাস্ট দেখে নাও। এই রুটিন অনুযায়ী 25, 26, 27, 28, 29 প্রতিদিন এক্সাম, বাংলা ফার্স্ট পেপার, বাংলা সেকেন্ড পেপার, ইংলিশ ফার্স্ট, ইংলিশ সেকেন্ড পেপার, আইসিটি এক্সাম, প্রতিদিন ইনশাআল্লাহ আমাদের এক্সাম হবে। সো যারা যারা এখনো যুক্ত হও নাই, আমি একটু তোমাদেরকে বলি, এই জায়গাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে 30 সেট কোশ্চেন পেপার থাকবে, মানে 30 সেট প্রশ্ন থাকবে, যেই কোশ্চেনগুলো তোমার বাসায় থাকবে তুমি পরীক্ষা দেবা। 30 সেট ওএমআর রাখবা, যেই 30 সেটে তুমি প্রতিদিন পরীক্ষা দেবা। অনলি বাই এমসিকিউ না, অনলি এমসিকিউ না, এই জায়গাতে আমার কি কি আছে, সিকিউ আছে, এমসিকিউ আছে। এমসিকিউ 30 মার্ক, সিকিউ আমার কত মার্ক, 70 মার্ক। টোটাল 100 মার্কের এক্সাম দিবা। এবং এখন পর্যন্ত অনেকেই যুক্ত হয়ে গেছো, বাট আমি এখনো বলি এখনো 200 জন যুক্ত হয় নাই। তো যারা যারা আজকের মধ্যে ভর্তি হতে পারবা, তুমি এখনো চাইলে 149 ভর্তি হতে পারবা, বাট যখন 200 ফিল আপ হয়ে যাবে, আমার কোনো সাধ্য থাকবে না তোমার থেকে আমি এই টাকাটা নেওয়ার, তোমার থেকে আমি এই সেম কোর্স ফিটা নেওয়ার সাধ্য আমার থাকবে না। তো আমাকে বলো তো, মানে আজকের মধ্যে কারা কারা যুক্ত হবে? আমি দেখি এখনো যুক্ত হও নাই, কারা কারা যুক্ত হয়েছে আমাকে এটা বলো। মানে অলরেডি ভাইদের এক্সাম বেজে যুক্ত হয়ে গেছো কারা কারা, আমি একটু দেখতে চাই। ভাইদের এক্সাম বেজে যুক্ত হয়ে গেছো কারা কারা, আমি দেখতে চাই। ভাই টাইম ফিক্স থাকবে নাকি? সময় 3 ঘন্টা। আমি নর্মালি যেটা দেবো তোমাদেরকে 11টা আগে কোশ্চেন দিয়ে দিব, তোমরা 11টা থেকে এক্সাম স্টার্ট করবা, নর্মালি এটা হবে। বাট কারো যদি প্রবলেম থাকে তাহলে তুমি 12টা স্টার্ট করে দুপুর 3টা পর্যন্ত এক্সাম দাও, তুমি 1টা স্টার্ট করলে দুপুর 4টা পর্যন্ত এক্সাম দাও, মানে 3 ঘন্টা টাইম টু টাইম মেনটেন করে দেবে। এখন যদি বলো যে ভাই 3 ঘন্টাটা যদি তুমি 3.5 ঘন্টা দাও, আমি কি তোমার বাসা ধরে রাখতে পারবো? না, নিজের সাথে তার নিজে ফাঁকিবাজি করবা না, বরঞ্চ আরো 20 মিনিট কমাই দিবা, আরো 20 মিনিট কমাই দিবে বরঞ্চ। কারণ পরীক্ষার হলে অনেক মানুষ থাকবে, একটু হয়তো ইশারা দেওয়া লাগতে পারে, একটু হয়তো তোমার সাইন টেনের বিষয় আছে, 10-15 মিনিট কমাই নিবা আরো, ঠিক আছে? ওকে ওকে, হয়ে গেছি। এই যে লক্ষ্মী সেন দেখছো অনেকে হয়ে গেছো। আমি এখন পর্যন্ত জানি না কতজন অলরেডি হয়ে গেছে। আচ্ছা, এখনো হও নাই, আজকে হবা, এরকম কারা কারা আছে আমি একটু দেখতে চাই, বলো তো। এখনো আমরা যুক্ত হইনি, আজকের মধ্যে হবো, এরকম দেখে আমি দেখতে চাই। পিডিএফ হচ্ছে জাস্ট এই ক্যাপশনে দেওয়া, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবা ভাই, এই পিডিএফটা এমসিকিউ পিডিএফটা দিয়ে দেবেন ইনশাআল্লাহ সবাইকে। যারা যারা এখনো এই লাইভের মধ্যে এখনো লাইক বাটন হিট করেন, লাইক বাটন হিট করে দাও, নট লাইক লাভ বাটন হিট করে দাও, কেমন? শেষ বিকালের মেয়ে, আমি টাকা দিয়েছি, আপনি অ্যাড করেন নাই, তুমি জাস্ট ভাইকে পেজের মধ্যে এখনই মেসেজ দিয়ে রাখো, কেমন? রিপে ইসলাম, হ্যাঁ তুমি বলছিল, আমি তো রিপে ইসলাম তোমাকে আমি অ্যাড করছি, সময় অ্যাড করার কথা, যদি অ্যাড না করে থাকে আমাকে আবার মেসেজ দিও। ওকে ওকে, শাহিদ আহমেদ আমি হব, ওকে ফাইন। মোহাম্মদ শরীফ আমি হব। সামাইরা যারা, জি আমি হব। ওএমআর কিভাবে পাবো? ওএমআর আমি প্রোভাইড করবো, কিভাবে পাবো আমি প্রোভাইড করবো ওএমআর, কেমন? ওকে ওকে, বেশ সাইন মানি করছি কিন্তু অ্যাড করেন নাই। কামরুন নাসা তাসিন একটু, এই যে আমি বলছি না অনেকেই এখনো ঝুলে আছে যাদেরকে আমি অ্যাড করি নাই। সো যদি 200 জন হয়ে যায় আমার পক্ষে আর পসিবল না, জাস্ট এখনো সময় আছে, এই নাম্বারে 149 টাকা সেন্ড মানি করে দাও, বাকিটা ভাই দেখে নিবো। সাদিকুর রহমান আমি, ওকে ফাইন। সুবর্ণা ভাই, পেইড ব্যাচে কি আবার এক্সাম ব্যাচে ভর্তি হইতে হবে নাকি? পেইড ব্যাচ তো মনে করো আমি জাস্ট এমনি, মানে পেইড ব্যাচ আর এক্সাম ব্যাচ এটা আলাদা, ওয়ান শট ব্যাচ আর এক্সাম ব্যাচ টোটালি আলাদা। সো এটার সাথে এটা মিলেও না, এটার জন্য ভাই আগামী 30 দিন অফলাইন এক্সাম নেবে, এটা আলাদা, কেমন? তৌফিক ভাইকে অসুস্থ আজকে, আমার নিজের অসুস্থ মনে হচ্ছে, বাট ওভাবে আসলে আজকে জ্বরটা নাই, কিন্তু নিজেরই কেন যেন অসুস্থ মনে হচ্ছে। নিশাত মিয়া ভাইয়া, ওকে ফাইন। কুরিয়ারের মধ্যে কি পাবো? শাহেদ আহমেদ, না কুরিয়ারের মধ্যে তোমার, আমি কিন্তু তোমাদেরকে বলি, কুরিয়ারের মধ্যে যদি করতে যাই তাহলে আমার এই ওএমআর গুলো মিনিমাম প্রত্যেকের জন্য যদি 30টা করে করি, 30টা ওএমআর 200 জনের যদি 3 জায়গা 3 দিয়ে 2 গুণ দাও, কি পরিমাণ প্রিন্ট লাগবে। এরপরে তোমার 30 সেট কোশ্চেন, এক একটা কোশ্চেনে কয় পাতা, সবার জন্য এগুলো করি। এই জিনিসগুলো আবার গোছাই, তোমাদের কুরিয়ার প্যাক করে এগুলো পাঠাইতে মিনিমাম 5 দিন লাগবে, তাহলে তোমাদের এক্সাম তো লাগবে না, তোমাদের এক্সাম শেষ হলে তোমাদের বাসায় পৌঁছে যাবে অনেক টাইম। এই জন্য আমি তোমাদেরকে জাস্ট দিয়ে দিব, জাস্ট 10 দিনের কোশ্চেন আমার ইচ্ছা আছে একসাথে দিয়ে দিব, জাস্ট বাসায় বসে প্রিন্ট করবা, প্রিন্ট করে ওই 10 দিনেরটা প্রিন্ট করে একসাথে 10 দিনটা আমাদের, এরপর আবার 10 দিনের দিব, ওই 10 দিনটা এক্সাম দিবা। আর প্রতিদিন ভাই তো আসি চেক করার জন্য, কেমন? ওকে, আর কারো কোনো কোশ্চেন? ক্লাস কখন শেষ হবে? ক্লাস যে এখনই শেষ হবে। এবং পেইড ব্যাচ তোমরা যারা যারা আসো, ঠিক রাত 10টায় তোমাদের আইসিডি শুরু হবে, তোমাদের আইসিডি ভাই চলে আসছে, আকিব একটু আসো, তো ঠিক রাত 10টায় ইনশাল্লাহ শুরু হবে, কেমন? রাত 10টা আইসিডি ক্লাস শুরু হবে। তো আইসিডি ক্লাস আমাদের কয়টা? মেবি 4টা হয়েছে অলরেডি, হ্যাঁ 3টা ক্লাস, 3টে ক্লাস হয়েছে। ওকে, ইনশাল্লাহ আজকে থেকে আইসিডি একটানা চলবে, প্রতিদিন রাত 10টা। আমাদের রুটিন অলরেডি আমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, একটানা প্রতিদিন রাত 10টা আইসিডি ক্লাস চলবে, সে কেউ আমরা মিস দিব না। প্রতিদিন ইনশাল্লাহ আইসিডি ধারাবাহিকভাবে আমাদের খুব দ্রুত, আশা করি ঈদের আগেই একটা পর্যায়ে তোমরা চলে যাবা, সে কেউ আমরা মিস করবো না। ওকে, যাও একটু রেস্ট করো। আচ্ছা, আর একটু বলি, 10 দিনেরটা একসাথে দিবেন ভাই, আমার এইটাই ইচ্ছা আছে, যদি এখনো কোশ্চেন শেষ করতে পারিনি। কোশ্চেনগুলো বানাইতে অনেক সময় লাগতেছে, কারণ কোশ্চেনগুলো
তার এগুলো মানে একটু দেখে শুনে স্ট্যান্ডার্ড ভাবে, বোর্ড স্ট্যান্ডার্ড ভাবে বানাতে হচ্ছে, একটু সময় লাগতেছে। ওকে ওকে। আর যারা আমাদের ওয়ান শট ব্যাচে যুক্ত হতে চাও, জাস্ট ভাইদের যে বিকাশ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে জাস্ট 900 টাকা সেন্ড মানি করে দিবা, আর কিছু লাগবে না। বাকি আলোচনা ইনশাল্লাহ পরবর্তীতে হবে। আর তোমাদের সাথে হয়তো ভাই 11:30টার দিকে আবার একবার লাইভে আসবো, 11:30-এর দিকে, কেমন হয়তো 11:30টার দিকে আবার লাইভে আসবো, জানাই দিব। হোয়াটসঅ্যাপ গ্রুপ আপডেট দিয়ে দেবে কখন লাইভে আসবো। আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থেকো, সুস্থ থাকো। আচ্ছা ইয়া তো ভুলে গেছি, কি রে তুই কবি না, তোমাদের রাহান ভাইয়ের ইংলিশ রিটেন বইটা কি আসছে এখনো? আচ্ছা আমি তোমাদেরকে বলি, যাদের যাদের ইংলিশ রিটেন বইটা লাগবে, তোমরা তোমাদের রাহান ভাইয়ের পেজ আছে বা রাহান ভাইয়ের আইডি আছে, ওর আইডিতে নক দিয়ে রাখো। ও বিকাশ নাম্বার যেটা দিছে ওটাতে সেন্ড মানি করে দিও। 200 কত টাকা? 50 টাকা। যাদের যাদের ইংলিশ রিটেন বই লাগবে, এখানে সম্ভবত 120 মার্কের ভালো প্রিপারেশন নেওয়া আছে। সো 120 মার্ক 4টি বিষয় না। যাদের লাগবে অর্ডার করে ফেলো, মানে দেরি করে লাভ নাই। যত দ্রুত অর্ডার করো তত দ্রুত বইটা চলে যাবে। বইটা সম্ভবত ছাপাইতেও দিয়ে দিছে। আশা করি ইনশাল্লাহ। ভালো থাকো, সুস্থ থাকো ইনশাল্লাহ। যাদের লাগবে প্রি অর্ডার করেন। আল্লাহ হাফেজ সবাইকে।